ক্যাপ্টেন। এদিকে পাপার প্রশ্নে ছোট্ট টুইঙ্কেল বালুমাখা হাতে তালি দিয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠল। নীলাভ নিষ্পাপ দুই চোখে রাজ্যের কৌতূহল খেলে গেল। আর্যর কোল ঘেঁষে দাঁড়িয়ে অতি উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, Yes, Papa, I want a little brother আর sister. তাহলে আমি আর স্যাম ক্লাসের ওই ছোট গেটটা দিয়ে ওকে নিয়ে ভেতরে ঢুকতে পারবো, আর আমার সব খেলনাও শেয়ার করবো ওর সাথে। টুইঙ্কেলের এমন অকপট আবদুরে উত্তরে তৃষা যেন লজ্জা একদম মাটির সাথে মিশে গেল। ও দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো কেউ ওদের কথা শুনে ফেলেছে কিনা। ওর ফর্সা গাল দুটো মুহূর্তেই লোহিত বর্ণ ধারণ করেছে। ও দাঁতে দাঁত চেপে আর্যর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ক্যাপ্টেন, আমি তো দেখছি লিমিট ক্রস করছেন আপনি। বাচ্চার সামনে এইসব কি বলছেন? ওর মাথা তো এখন এইসবই ঘুরবে। আর্য এবার তৃষার একদম কাছে সরে এলো। টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে তৃষার কানের কাছে মুখ ঠেকিয়ে অত্যন্ত গভীর স্বরে বলল, লোক মিসেস এহসান, ডিমান্ড কিন্তু পাবলিকের, সো আমার কোনো দোষ নেই। আর তাছাড়া সুপার হিরো ফ্যামিলি কি যদি 3 জন নিয়ে পূর্ণ হয়, অন্তত 4 জন তো হওয়াই চাই, অতঃপর টুইঙ্কেলের দিকে তাকিয়ে বলল। তাই না প্রিন্সেস? ছোট্ট টুইঙ্কেল কিছু না বুঝেই বাবার সাথে সাই মেলালো। বাবা। হ্যাঁ রে মেহু, তোর সাথে যে সুয়ালটা আইছে ও কাটা তোর, মানে বুঝছিসই তো, এত ডাঙর হইছস, প্রেমিক থাকতেই পারে। সদ্য প্রয়াত মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতে এমন অপ্রাসঙ্গিক কথায় বড্ড বিস্মিত দৃষ্টিতে চাইল মেহসানা। ওর ছোট ফুপু শাড়ির আঁচলটা কাঁধে টেনে কৌতূহলী চোখে উত্তরের অপেক্ষা করছেন। গ্রামের মানুষের স্বভাবই এমন, শোকার্ত বাড়িতেও তারা রসদ খুঁজে বেড়ায়। মেহসানা আমতা আমতা করে অস্ফুট স্বরে বলল, ফুপু, উনি বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন এটুকুই। ছোট ফুপু মুখটা একটু বেঁকিয়ে বললেন, আরে থু কথা, বিপদের সময় তো কত মানুষই পাশে দাঁড়ায়, কিন্তু এই সুয়াল তোরে আগলাইয়ে রাখছে দেখি নিজে জানের লাহান, সোহে মুখে তো অন্যরকম মাইয়া দেখি। দেহি মেহু, শহরের কোনো বড় ঘরের পোলার লগে তলে তলে পীড়িত করতেছস নাকি? তগো বাপ বেটির তো আবার অনেক দেমাগ। মেহসানা লজ্জার অপমানে কুকড়ে গেল। ওর মনে হলো এই মুহূর্তে যদি পৃথিবীটা 2 ভাগ হয়ে যেত তবে সে তার ভেতরে লুকিয়ে পড়তো। আদ্রিয়ানের মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সঙ্গে ওকে জড়িয়ে ফুপু এসব কি বলছেন। ওর এমন ভাবনায় মশগুলরত অবস্থায় মাঝেই পেছন থেকে ভেসে এলো এক গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর। সম্পর্কটা কেবল পীড়িত শব্দ দিয়ে বিচার করলে বড্ড ছোট করা হবে আন্টি। আকস্মিক এই কণ্ঠস্বরে মেহসানা জোহরা বেগম দুজনাই চমকে পেছনে তাকালো। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল আদ্রিয়ান। ওরা তাকাতে অধীর পদক্ষেপে ঘরের ভিতর এগিয়ে এসে মেহসানার পাশে দণ্ডায়মান জোহরা বেগমের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, আন্টি, সম্পর্কের অনেকগুলো স্তর থাকে যা কেবল লৌকিক চোখের চশমা দিয়ে ধরা যায় না। আজ মেহসানা যে শোকের সাগরে ভাসছে, সেখানে দাঁড়িয়ে ওর ব্যক্তিগত জীবন নিয়ে এই অকাল কৌতূহলকে বড্ড বেমানান ঠেকছে না। মানুষ মারা গেলে বাড়িতে স্বজনরা আসে শোক ভাগ করে নিতে, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে নয়। জোহরা বেগম আমতা আমতা করে বললেন, না মানে বাজান, আমি তো এমনি কইলাম, গ্রামের মাইনসে তো কত কথা কয়। আদ্রিয়ান তাকে মাঝপথে থামিয়ে দিয়ে শান্ত ও দৃঢ় কণ্ঠে বলল, গ্রামের মানুষ তো অনেক কিছুই বলবে, কিন্তু আপনি তো ওর আপনজন। মানুষের কথার চেয়ে এই মুহূর্তে মেহসানার মনের শান্তিটা কি বেশি মূল্যবান নয়? আর আমার কথা যদি বলেন তবে জেনে রাখুন, বিপদের দিনে ছায়া হয়ে পাশে থাকাটা কেবল পীড়িত নয়, ওটা মনুষ্যত্ব। সেই বোধটুকু সবার থাকে না বলেই পৃথিবীটা আজ এতটা জটিল। যাই হোক, আপনার হয়তো বাইরে অনেক কাজ আছে, আপনি বরং সেদিকেই নজর দিন। আদ্রিয়ানের অকাট্য যুক্তি আর ব্যক্তিত্বের সামনে জোহরা বেগম আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেলেন না। গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। মেহসানা অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা তাকে আগলে রাখার জন্য কতটা নিচে নেমে লড়াই করতে পারে তা ভেবে ওর চোখের কোণে আবারও নোনা জল চিকচিক করে উঠল। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে আলতো স্বরে বলল, ডোন্ট ক্রাই প্লিজ। কিছু মানুষের কাজই হচ্ছে অন্যের ক্ষতস্থানে আঙুল দিয়ে খোঁচানো। আর আমার ডেজিগনেশনটা ভুলে যেও না, আমি একজন সার্জন। আমি জানি কোন ক্ষতটা ড্রেসিং করে সারাতে হয় আর কোনটা ইগনোর করতে হয়। সো জাস্ট ব্রিথ। মেহসানা চোখের পানি মুছে ধরা গলায় বলল, আপনি কেন ওর সামনে ওভাবে বলতে গেলেন? ও এখন সারা গ্রাম ঢোল পিটিয়ে বেড়াবে। আপনার মতো একজন রেসপেক্টেড পার্সনকে নিয়ে এসব ক্যান্ডেল ছড়ালে আমার খারাপ লাগবে।
আদ্রিয়ান এবার এক চিলতে বাঁকা হাসি হাসলো। পকেটে হাত গুজে মেহসানার একদম সামনে এসে দাঁড়িয়ে বলল, স্ক্যান্ডাল? রিয়েলি মেহসানা, তুমি কি মনে করো আদ্রিয়ান আফজাল অন্যের গসিপে ভয় পায়? বাট তাও জাস্ট স্টপ ইট, ইগনোর দ্যাট। সায়ান্নয়ের সময়সীমা পেরিয়েছে বহুক্ষণ। সৈকত গ্রাস করছে নিবিড় তমসা। আকস্মিক তন্দ্রাচ্ছন্ন কাটিয়ে পিটপিট করে চোখ মেলল তৃষা। সঙ্গে সঙ্গে অনুভব হলো আর্যর প্রশস্ত বক্ষ পিঞ্জরে একদম লেপ্টে আছে। আর্যর এক হাত ওর কোমরে শক্ত করে জড়ানো, যেন ঘুমের ঘরেও সে তার এই অমূল্য সম্পদটুকু হাতছাড়া করতে চায় না। তৃষা কিছুক্ষণ স্থবির হয়ে রইল। আর্যর হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ আরও শরীরে সেই পরিচিত মদির ঘ্রাণে আবারও নেশাগ্রস্ত হয়ে পড়তে চাইল। হঠাৎ সম্বির ফিরতে ও আর্যর বাহুবন্ধন থেকে তড়িঘড়ি করে উঠে পড়ার চেষ্টা করলো, কিন্তু বিধিবাম। আর্যর অবচেতন মনে সে সুদৃঢ় বন্ধন আরও একটু নিবিড় হলো। তৃষা নড়ে চড়ে উঠতেই আর্য ঘুমের ঘরে ওকে নিজের গায়ের সাথে আরও একটু পিষে ধরে কপালে মুখ গুজল। তৃষা অসহায় হয়ে আবার ওর বুকে আছড়ে পড়ল। স্মৃতির মণিকোঠায় তখন ফিরে এলো কিছুক্ষণ আগের দৃশ্য। সৈকত থেকে ফেরার পর থেকে আর্যর কপালে বিরক্তির রেখা ছিল। মৃদু মাথা যন্ত্রণায় ও যেন কুকড়ে যাচ্ছিল। তৃষা প্রথমে টুইঙ্কেলকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে খাইয়ে পরম মমতায় ঘুম পাড়িয়ে দিয়ে যখন ঘরে এলো, দেখলো আর্যর দু চোখ বোঝা। কপালে হাত দিয়ে যন্ত্রণার উপশম খুঁজছে। তৃষা নিঃশব্দে ও শিওরে বসে বিলি কেটে দিতে লাগলো আর্যর অবিন্যস্ত কেশরাশির মাঝে। আর্য সেই ব্যথাতুর মুখশ্রীতে স্নেহের পরশ বুলিয়ে দিতে দিতে তৃষা কখন যে নিজের অজান্তে ওর আশ্রয়ে তলিয়ে গেছিল তার কোনো হিসেব নেই। আর্যর উষ্ণ নিঃশ্বাস তৃষার ঘাড়ের কাছে এসে বিদ্ধে ও সর্বাঙ্গ শিওরে উঠল। স্মৃতির পাতা থেকে বেরিয়েও ধীরস্বরে অস্ফুট কণ্ঠে বলল, ক্যাপ্টেন, ওপাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে ও ফের ডাকলো। এই যে শুনছেন? অপরপক্ষ সম্পূর্ণ নীরব থাকায় দুষ্টু চিন্তারা এবার মাথাচাড়া দিয়ে উঠল। ও ধীরলয়ের মুখটা আর্যর একদম কাছে নিয়ে এলো। আর্যর ললাটে সযত্নে লেপ্টে থাকা অবিন্যস্ত চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে নিজের ওষ্ঠাধরার এক পশলা উষ্ণ ছোঁয়া এঁকে দিল সেখানে। টুপ করে দেওয়া সেই চুমুর পর ও থমকে রইল কয়েক পল। যদি আর্য জেগে ওঠে, কিন্তু না, আর্যর প্রশান্ত মুখচ্ছবিতে কোনো পরিবর্তন নেই। এবার দ্বিগুণ সাহসের সঞ্চার করে তৃষা আর্যর বন্ধ চোখের পাতায় আর গালের খাজে আরো দু একটা কাপা কাপা পরশ এঁকে দিল। ব্যাস, আর না। বড্ড দুঃসাহসিক অভিযান সম্পন্ন করেছে আজও। ও তড়িঘড়ি করে উঠতে তৎপর তক্ষুনি বাঁধল অঘটনটা। তৃষার বিক্ষিপ্ত কেশরাজ আটকে গেল আর্যর শার্টের বোতামে। সজোরে টান লাগতে বিচ্ছিরিভাবে চোখ মুখ কুচকে আর্তনাদ করে উঠল তৃষা। পরক্ষণে চোখ মেলতে বিস্ময়ের সীমার চূর্ণ করে তাজ্জব বনে গেল। ওর ধারণাকে সম্পূর্ণ ভুল করে আর্যই ওর চুল টেনে ধরেছে। বিস্ময়ে বিমূঢ় তৃষা পলক ফেলতেও ভুলে গিয়েছে যেন। ও বিস্ময়ে বিভূত কণ্ঠে আওড়ালো, আপনি ঘুমাননি? আর্য কোনরূপ প্রতিউত্তর করল না। ঝটকা মেরে তৃষাকে বক্ষস্থল বরাবর ফেলে ওর অবিন্যস্ত কেশরাজে মুখ গুজে ঘোরাচ্ছন্ন কণ্ঠে বলল, সাহস দেখছি বড্ড বেড়ে গেছে। আর্যর এহেন কাণ্ডে মুহূর্তের মাঝেই পানি শুকিয়ে তপ্ত মরুদ্যানে পরিণত হলো তৃষার হৃৎকুঠুরি। ও আমতা করে বলল, আসলে ওকে মাঝপথে থামিয়ে আর্য বলল, ঘুমিয়ে ইদানিং পুরো জাতির ফেস না দেখছি। তৃষার সমস্ত সংকোচ দূরীভূত করতে আর্যর এই কথাটাই যথেষ্ট ছিল। মুহূর্তেই লজ্জিত আনন বদলে ফুঁসে উঠে ও বলল, নাটক করেন কেন এত? হ্যাঁ, একটুখানি মানে এমনই তো করেছি, তাতে কি হয়েছে? হ্যাঁ, খসে পড়েছে আপনার মুখ, কামড়ে দিয়েছে মনে হয় একদম। কথিত কণ্ঠে কথাগুলো শেষ করেই জিভ কাটল তৃষা। ছি বলতে বলতে কতদূর বলে ফেলেছে। হাই খোদা! ও আর চোখে এক ঝলক আর্যর পানে চাইল। নির্লজ্জ লোকটা তখন ঠোঁট চেপে মিটিমিটি হাসছে। তৃষার মনে হলো ভূমি দুখণ্ড হোক ও তার লজ্জায় রীতিমতো লজ্জাবতী গাছে নেয় নুয়ে পড়েছে। ও তৎক্ষণাৎ ভেসে এলো আর্যর কণ্ঠ, কামড়ে টেস্ট করার ইচ্ছা আছে নাকি মিসেস এহসান? থাকলে পূরণ করতে পারেন, আমার কিন্তু কোনোই আপত্তি নেই। ব্যাস, তৃষার লজ্জা আর দেখে কে। এতক্ষণ যাও এখানে বসে থাকা সম্ভব হচ্ছিল, আর্যর এমন কথায় সেটাও দুষ্কর হলো মুহূর্তেই। ও দ্রুত পদক্ষেপে বিছানা ছেড়ে উঠতে যেতে সহসা ওড়নার আঁচলবন্দি হলো আর্যর হাতের মুঠোয়। ওড়নার টান অনুভূত হতেই তড়িৎ বেগে পিছু ফিরল তৃষা। আর্যর দুষ্টু দৃষ্টি তখনও ওর দিকেই নিবদ্ধ। তৃষা কপট রাগ দেখিয়ে বলল, ওনা কেন রয়েছেন? ছাড়ুন বলছি। আর্য ওড়না ছাড়লো তো নাই, বরং হাতের বাঁধন আরো দৃঢ় করে এক অতর্কিত হ্যাচকা টান মারল। অপ্রস্তুত তৃষা মুহূর্তেই নিজের শরীরের ভারসাম্য হারিয়ে সশব্দে আছড়ে পড়ল আর্যর প্রশস্ত তপ্ত বক্ষপটের উপর। হৃদস্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেল তৃষার। আর্যর অধর কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে গভীর মাদকতাময় কণ্ঠে ফিসফিস করে বলল, এত সহজে ছেড়ে দেওয়ার জন্য তো হাত বাড়ানি ম্যাডাম। ইউ কমিটেড এ ক্রাইম অ্যান্ড নট ইউ হ্যাভ টু পে দ্য প্লান্টি। এত বড় একটা ভুল করে পার পেয়ে যাবে ভেবেছ? আর্যর ওষ্ঠাধরের এত কাছের সান্নিধ্য আর ওর গভীর কণ্ঠস্বরে তৃষার বুকের ভেতরটা কেঁপে উঠল। ওর ভয়ার্ত কম্পিত কণ্ঠে শুধু আওড়াতে পারল, কি পেনাল্টি?
তৃষাকে আর কোনো কথা বলার বিন্দুমাত্র সুযোগ দিল না আর্য। এক ঝটকায় তৃষার কাঁধে নরম ওড়নাটা টেনে এনে ঢেকে দিল দুজনার মুখায়াবব। হালকা সুতির ওড়না মায়াবী অন্তরালে বাইরের পৃথিবীর আলো আধারিকে আড়াল করে আর্য আলতো করে নিজের ওষ্ঠাধর ছুঁয়ে দিল তৃষার কাঁপতে থাকা ওষ্ঠপুটে। এক লহমায় থমকে গেল চারিপাশের সমস্ত কোলাহল, আর বসন্তের এক ঝড়ো হাওয়া এসে কাঁপিয়ে দিয়ে গেল তৃষার সমস্ত অস্তিত্বকে। জোহরা বেগম ধূপধাপ পা ফেলে উঠোন পেরিয়ে সোজা মাহতাব সাহেবের ঘরে গিয়ে ঢুকলেন। রাগে আর অপমানে তার নাক মুখ রক্ত বর্ণ ধারণ করেছে। ঘরের তক্ত পোষে মাহতাব সাহেব স্থবির হয়ে বসেছিলেন। পাশে পাড়ার আরো 2-3 জন মুরব্বী জোহরা বেগম মাহতাব সাহেবের উদ্দেশ্যে গলা চড়িয়ে বলতে শুরু করলেন। ভাইজান, তোমরা তো দেখি কানে তুলা দিয়াছো, ঘরে যে আগুনের কুণ্ডলি পাল্টাছো, হেই খবর রাখো। মাইয়া তো শহরের পুলার লগে একদম মাহামাহি শুরু করছে। আমি কইতে গেলাম বিহিত, আর ওই সোরা আমারে দমকায়। গ্রামে কি বিচার আচার বললে কিছু নাই? মাহতাব সাহেব ফ্যাকাশে চোখে তাকালেন। পাড়ার মাতব্বর রহমত মিয়া খুক খুক করে কেসে বললেন, ঘটনা কি মাহতাব? মায়েডারে নিয়া দেখি 5 কথা শুরু হয়েছে। ওই পলার লগে মিহের সম্পর্কটা কি? গ্রামের মানুষ কিন্তু কানাঘোষা করতেছে। ওনাদের কথোপকথনের মাঝে জহুরা বেগম ঘর থেকে বেরিয়ে এলেন। তার চোখে মুখে চাণক্য নীতি। ভেতরের আসরে যা রটানোর তা তো রটিয়ে এসেছেন, কিন্তু তাতেও যেন তার তৃপ্তি মেলেনি। এমন সুস্বাদু খবর কি আর 4 দেয়ালের মাঝে আটকে রাখা সাজে? উঠোনের একপাশে জটলা পাকিয়ে থাকা মহিলাদের কানে কানে তিনি দিতে থাকলেন সেই খবরের রসদ। ফল মিলল হাতে নাতে। ভাদ্রের বাতাসে দাবানলের ন্যায় কথাগুলো মুহূর্তে ছড়িয়ে পড়ল সারা পাড়ায়। ধীরে ধীরে শান্ত উঠোনটি লোকে লোকারণ্য হয়ে উঠল। থমথমে নিস্তব্ধতার মাঝে সৃষ্টি হলো এক রুক্ষ গ্রাম্য সালিশের আবহ। কিছুক্ষণ বাদে সেখানে ডাক পড়ল আদ্রিয়ান আর মেহসানার। মেহসানা তখনও শোকের অতল গহ্বরে নিমজ্জিত। সদ্য মাতৃহারা মেয়ের 2 চোখের শ্রাবণ ধারা যেন বাদ মানছে না। ডুকরে ওঠা কান্নায় ওর শীর্ণ শরীরটা কেঁপে উঠছে বারবার। ও টলমল পায়ে মাঝ উঠোনে এসে দাঁড়াতে উপস্থিত নারী পুরুষের বাঁকা বিদ্রুপাত্মক চাহনিগুলো তীরের ফলার মতো করে ওর বুক ফুঁড়ে দিতে লাগলো। এক অসহ্য অবজ্ঞার কৌতূহল চারিপাশ থেকে ঘিরে ধরল ওকে। আদ্রিয়ানের উদ্দেশ্যে রহমত মাতব্বর গম্ভীর স্বরে বললেন, কদেহি বাবজান, তুমি কেডা? আমগো মিহুর লগে তোমার পীড়িত কতদিনের? মেহসানা মাথা নিচু করে ফুপিয়ে উঠল। এই অপমান সহ্য করার শক্তি ফুরিয়েছে ওর। আদ্রিয়ান ওর সামনে এক পা এগিয়ে এসে ঢাল হয়ে দাঁড়ালো। ওর 2 চোখে আগুনের হলকা, কিন্তু কণ্ঠে অসীম গাম্ভীর্য। দৃঢ়স্বরে ও বলল, আপনাদের এই জাস্টিস সিস্টেমের ধরন দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। একজন মানুষ তার মাকে হারিয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে। তার সেই শোককে সম্মান না জানিয়ে আপনারা বসেছেন তথাকথিত চরিত্র বিচার করতে। ইজ দিস ইয়োর হিউম্যানিটি? মাতব্বর এবার চোখ রাঙালেন। শহরে বলি রাইখা কও, মিহুর লাগে তোমার সম্পর্ক কি? আদ্রিয়ান মাহতাব সাহেবের দিকে তাকালো, তারপর সোজা মাতব্বরের চোখের দিকে তাকিয়ে বলল, সম্পর্কটা হলো সম্মানের। আমি মেহেসানাকে পছন্দ করি এবং ওকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আপনাদের ভাষায় যদি সেটাকে অপরাধ মনে হয় তবে সেই দায় আমার। বাট রিমেম্বার, মেহেসানা ইজ মাই রেসপন্সিবিলিটি নাও। আমি ওর সম্মানে কাউকে আঁচড় কাটতে দেব না। জহুরা বেগম ফোঁস করে উঠলেন, পছন্দ করো মানে কি এসব হইয়া গেল? আমরা কি মইরা গেছি? বিয়া ছাড়া এক লগে এই গ্রামে থাকা চলবো না। আদ্রিয়ান এবার মাহতাব সাহেবের হাত ধরল। বিনীত তবে অটল স্বরে বলল, মাহতাব আঙ্কেল, আই এম সরি যে পরিস্থিতি কারণে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে। আমি আমার পরিবারকে সব জানাবো, কিন্তু তার আগে আমার মেহেসানাকে একটা পরিচয় দেওয়ার দরকার, যাতে এই অহেতুক অপমান থেকেও মুক্তি পায়। উঠোনে তখন গুঞ্জন শুরু হলো। মাতব্বর কিছুক্ষণ ভেবে বললেন, শোন মোতাল্লেব, মায়েডারে আর বদনামে রাখিস না। পোলা যেহেতু দায়িত্ব নিবার চাই, তাহলে এইখানে কথা পাকাপাকি হোক, বিয়ের দিন তারিখ ঠিক কইরা ফেলামু। মাহতাব সাহেব কেবল একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও সমাজের এই কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যেন পাথর হয়ে গেছেন। অন্যদিকে মেহসানা তখনও ঘোরের মধ্যে। ওর চারিপাশের পৃথিবীটা যেন ঝাপসা হয়ে এসেছে। মানুষের উচ্চ বাচ্চ ফিসফাস সবই ওর কানে পৌঁছাচ্ছে, বহুদূর থেকে আসা কোনো অস্পষ্ট গুঞ্জনের মতো। ও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল আদ্রিয়ানের দিকে। ওর সেই চাহনিতে যেমন ছিল একরাশ প্রশ্ন, তেমনই ছিল অবুঝ এক আশ্রয় খোঁজার প্রবল আকুলতা। দরিয়াপুর গ্রাস করেছে নিবিড় তিমির। সুবর্ণপুর গ্রামের পার্শ্ববর্তী বিমলা নদীর কুল ঘেঁষে দাঁড়ানো গ্রামখানি। ভাদ্রে গুমোট আকাশের বুক চিরে কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এখনো দূর দিগন্তে মেঘের গুরু গুরু গর্জন সেই বৃষ্টির রেশটুকুই জানান দিয়ে যাচ্ছে। সিক্ত মাটির সোদা গন্ধে ভারী হয়ে আছে চারিপাশ।
এরই মাঝে সম্পন্ন হয়ে গেল আদ্রিয়ান ও মেহসানার এক অনাড়ম্বর পরিণয়। লৌকিকতার কোলাহল শান্ত হতেই এক গাঢ় নিস্তব্ধতা এসে গ্রাস করেছে সমস্ত পরিবেশকে, যেন প্রকৃতি এই অসময়ে মিলনের সাক্ষী হতে ক্ষণকাল মৌনব্রত পালন করছে। নিস্তব্ধ কক্ষে বিছানার এক নিভৃত কোণে গুটিসুটি মেরে বসে আছে মেহসানা। আকস্মিক দরজার কপাট খোলার মৃদু শব্দ হলো। মেহসানা সচকিত হয়ে তাকিয়ে দেখলো আদ্রিয়ান ধীর পায়ে ভেতরে প্রবেশ করছে। আদ্রিয়ানকে দেখা মাত্র সমস্ত অস্তিত্ব যেন কুঁকড়ে গেল। লজ্জার আড়ষ্টতাও মাটির সাথে মিশে যেতে চাইল। আদ্রিয়ান মেহসানার এই সংকুচিত অবস্থাটা লক্ষ্য করলো ও ঘরের আলোটা একটু কমিয়ে দিয়ে মেহসানার থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো। মেহসানা ধরা গলায় নিচু স্বরে আওড়ালো, আপনি আপনি কেন এমনটা করলেন? আপনার ফ্যামিলির কথা মনে নাই? ওনারা যদি আমাকে মেনে না নেয়? আর এই অসময়ে আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আদ্রিয়ান গভীর দৃষ্টি মেহসানার পানে নিবদ্ধ করলো। চিরচেনা সেই কৌতুক মাখা দৃষ্টি আজ বড্ড শান্ত। ধীর স্থির কণ্ঠে বলল, রিল্যাক্স মেহসানা, জাস্ট ব্রেথ। আমার ফ্যামিলির চিন্তা তোমাকে করতে হবে না। আই নো হাউ টু হ্যান্ডেল মাই প্যারেন্টস। আর তুমি কি মনে করো আদ্রিয়ান আফজাল কোনো ঠুকনো আবেগে এই ডিসিশন নিয়েছে? ইট ওয়াজ এ নেসেসিটি টু প্রোটেক্ট ইউর ডিগনিটি, সো ডোন্ট গিল্ট ট্রিপ ইউরসেলফ। আদ্রিয়ানের অভয় বাণীতে মেহসানার ভেতরে জমাট বাঁধা ভয়টা কিছুটা হালকা হলো। ও চোখের কোণ মুছে আদ্রিয়ানের দিকে এক পলক তাকিয়ে ম্লান হাসলো। আদ্রিয়ান এবার মুচকি হেসে নিজের স্বভাবজাত ভঙ্গিতে ফিরে এলো। ও শার্টের হাতা দুটো গুটিয়ে মেহসানার একদম চোখের মনি বরাবর তাকিয়ে শ্লেষাত্মক কণ্ঠে বলল, ব্যাস, অনেক হয়েছে ইমোশনাল ড্রামা। এখন ওই করুন, মুখটা বন্ধ করুন তো মিসেস আদ্রিয়ান। একদিন এত সহ্য করা আমার পক্ষে ইম্পসিবল। আমি তো ভেবেছিলাম বিয়ের পর আপনি হয়তো আমাকে সাউন্ড বক্স স্টাইলে থ্যাঙ্কস দেবেন, কিন্তু আপনি তো দেখছি পুরো বোবা হয়ে গেলেন। মেহসানা এবার ভ্রু কুচকে তাকালো। আদ্রিয়ানের এই হঠাৎ পাল্টে যাওয়া মেজাজ ওর ভেতরে জড়তা ভেঙে দিল। তেরা স্বরে বলল, এই যে মিস্টার, আপনি কি ভাবছেন বিয়ে হয়েছে বলে আমি আপনার ওই ফালতু কথাগুলো সহ্য করব? সাউন্ডবক্স কিনা সেটা কাল সকালেই টের পাবেন। আর ল্যাম্পপোস্টদের থ্যাঙ্কস দেওয়ার কোনো নিয়ম আমার জানা নেই। আদ্রিয়ান এবার অট্টহাসি হেসে উঠল। চেয়ারটা টেনে মেহসানার আরো একটু কাছে এসে বলল, ওয়াও, ব্যাক টু ফার্ম। এই তো আমার চেনা মেহসানা। লিসেন, এই ল্যাম্পপোস্ট এখন তোমার অফিসিয়াল গার্ডিয়ান। সো নেক্সট টাইম আমাকে হুমকি দেওয়ার আগে ভেবে চিন্তে দিও। আই এম এ সার্জন, মনে আছে তো? হার্ট কাটাকাটি করা আমার বা হাতের কাজ। মেহসানা এবার আর হাসি চেপে রাখতে পারল না। আদ্রিয়ানের এই অদ্ভুত রসবোধ ওর বিষণ্ণ মনে এক পশলা বৃষ্টি হয়ে নামলো। ও মৃদুস্বরে বলল, আপনি আস্ত একটা ইডিয়েট। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, অ্যান্ড দিস ইডিয়ট ইজ অলওয়েজ দেয়ার ফর ইউ ম্যাম, অলওয়েজ। কেটে গেছে বেশ খানিকক্ষণ। ঘরের স্তব্ধতা ছাপিয়ে কেবল ঘড়ির কাঁটার মৃদু টিকটিক শব্দ শোনা যাচ্ছে। আর্যর উন্মুক্ত প্রশস্ত বক্ষপটের ওপর এখনো মাথা রেখে শুয়ে আছে তৃষা। তার এলোমেলো চুলের গুচ্ছ আর্যর গলার কাছে সুড়সুড়ি দিচ্ছে, কিন্তু কারো মধ্যে যেন নড়ার বিন্দুমাত্র তাগিদ নেই। আর্যর এক হাত তৃষার পিঠের উপর আলতো করে রাখা, যেন এক অদৃশ্য সুরক্ষা বলয়ে ওকে আগলে রেখেছে। তৃষা যখন ঘোর কাটিয়ে সন্তর্পণে হাতের বাঁধন শিথিল করে উঠতে চাইল, ঠিক তখনই আর্যর আঙ্গুলগুলোর চিবুক ছুঁয়ে দিল। আর্যর চোখের অতল গভীরে তৃষা যেন নিজের এক প্রতিচ্ছবি খুঁজে পেল, যেখানে শাসনের চেয়ে প্রশ্রয় বেশি। আর্য ঈষৎ বিরক্ত কণ্ঠে বলল, কি হয়েছে? তৃষা আরক্ত মুখে মিনমিন করে বলল। সরুন। আর্য তৃষার চিবুকটা ধরা হাতটা সরালো না, বরং আরো একটু নিবিড় করে ওকে নিজের দিকে টেনে নিল। ওর চোখের সেই তীক্ষ্ণ চাহনি তৃষার হৃদস্পন্দনকে যেন নতুন করে অস্থির করে তুলছে। তৃষা কোনো মতে দৃষ্টি সরিয়ে নিয়ে অস্ফুট স্বরে বলল, ওভাবে কেন তাকিয়ে আছেন? কি হয়েছে বলুন? আপনার মতলবটা তো ভালো ঠেকছে না। আর্যর ওষ্ঠা ধরে তখন এক অদ্ভুত বাঁকা হাসির রেখা ফুটে উঠেছে। ও তৃষার কানের কাছে মুখ নিয়ে এলো। ওর তপ্ত নিঃশ্বাস তৃষার ঘাড়ের কাছে আছড়ে পড়তে তৃষা চোখ বুজে ফেললো। আর্য নেশাক্ত কণ্ঠে গুনগুনিয়ে গেয়ে উঠল। আর্যর কণ্ঠে সেই মাদকতা আর গানের কলিগুলো তৃষার কর্ণকুহরে পৌঁছাতেও সমস্ত শরীর যেন অবশ হয়ে এলো। ও কি ভাববে আর কি বলবে তা যেন মাথা থেকে মুহূর্তেই উবে গেল। ওই গম্ভীর লোকটার গলায় এমন চটুল গানের সুর তৃষাকে যেন এক ঘোরের জগতে নিয়ে গেল। শুধু অনুভব করলো ওনার সেই হালকা আবছায়া পর্দাটা আর্যর হাতের টানে আবারও ওদের ঘিরে ধরেছে, আর বসন্তের ঝোড়ো হাওয়ার মতো আর্যর সান্নিধ্য ওকে এক অজানা নেশায় ডুবিয়ে দিচ্ছে। মিঠে রোদ্দুর গ্রাস করেছে চরাচর, ঠিকরে পড়া কাজ হলদেটে রৌদ্র রশ্মিতে চিকচিক করছে বালুকা বেলা। উত্তাল সমুদ্রের লোনা হাওয়া জানালা গলে ঘরে প্রবেশ করতে ঘুমের রেশটুকু কর্পূরের মতো উবে গেল তৃষার। জানালার ওপাশে নোনা জলের অবিরত গর্জন আর ভোরের পাখিদের কলকাকলিতে এক মায়াবী স্নিগ্ধতা বিরাজমান। তৃষা আর্যর অক্টোপাস ন্যায় বাঁধন থেকে অতি সন্তর্পণে নিজেকে ছাড়িয়ে নিল।
পাশে শুয়ে থাকা মানুষটার প্রশান্ত মুখখানির দিকে এক পলক তাকিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হৃদস্পন্দন এখনও কাল রাতে সেই নিঃশাক্ত কণ্ঠের গানে অবাধ্য হয়ে নাচছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ঠান্ডা জলের ঝাপটায় নিজেকে সজাগ করার চেষ্টা করলো, কিন্তু তোয়ালে দিয়ে মুখ মুছতে গিয়ে আয়নার দিকে নজর পড়তেও থমকে গেল। বিস্ময়ে নিজের অধর কামড়ে ধরল। আয়নার স্বচ্ছ বিম্বটি স্পষ্ট জানান দিচ্ছে সে কাল রাতে সেই মধুর উন্মাদনার সাক্ষী। ওর দুগ্ধ শুভ্র গ্রীবায় ফুটে আছে আর্যর দেওয়া ভালোবাসার গাঢ় নীলচে চোখগুলো। ওর গলার ভাঁজে জেঁকে বসেছে। লজ্জায় তৃষার গাল দুটো মুহূর্তে আরক্তিম বর্ণ ধারণ করলো। ওড়নাটা টেনে কোনো মতে সেই চিহ্নগুলো আড়াল করার ব্যর্থ চেষ্টা চালিয়ে ও তড়িঘড়ি করে বেরিয়ে এলো। ঘর জুড়ে তখন ভোরের মিঠে রোদ খেলা করছে। তৃষা দেখলো টুইঙ্কেল ততক্ষণে ঘুম ভেঙে উঠে পড়েছে। আধো ঘুমে থাকা টুইঙ্কেল চোখ কসলাতে কসলাতে ওর দিকে তাকে একগাল হাসলো। তৃষা নিজের অস্তিত্বটুকু ঝেড়ে ফেলে দ্রুত ওর কাছে এগিয়ে গেল। ওকে কোলে তুলে নিতেই ছোট্ট টুইঙ্কেল তার নরম হাত দুটো দিয়ে তৃষার গলা জড়িয়ে ধরলো। ওর আধো আধো বোল আর নিষ্পাপ হাসি যেন তৃষার সকালটাকে আরো ঝলমলে করে তুলল। তৃষা টুইঙ্কেলের নাকে নিজের নাক ঘষে দিয়ে আদুরে গলায় বলল, গুড মর্নিং মাই লিটল প্রিন্সেস। রাতে ঘুম ভালো হয়েছে মাম্মাম? টুইঙ্কেল হাই তুলে তৃষার গাল টিপ দিয়ে বলল, গুড মর্নিং বানি। ইয়েস বাট বানি, ইউ লুক সো রেড। তোমার গাল দুটো আপেলের মতো লাল হয়ে আছে কেন? আই ইউ সিক? টুইঙ্কেলের বাচ্চা বাচ্চা প্রশ্নে তৃষা হকচকিয়ে গেল। গলার দাগগুলো আড়াল করতে ওড়নাটা আরো একটু টেনে নিয়ে আমতা আমতা করে বলল, নো বেবি, আম টোটালি ফাইন। রোদে বোধহয় এমন দেখাচ্ছি। কাম অন, লেটস গেট রেডি। আজ কিন্তু আমরা বিচে অনেক মজা করবো, ওকে? টুইঙ্কেল খুশিতে তালি বাজিয়ে উঠল। তৃষার কোল থেকে নামতে নামতে বলল, Oh, yes, I want to bleed a pig sunglasses. আর পাপা কোথায়? পাপা কি এখনো ঘুমোচ্ছে? সো লেজি। তৃষা হাসলো ও টুইঙ্কেলের গালে একটা চুমু খেয়ে বলল, ইউ পাপা ইজ স্টিল স্লিপিং। রাত ভোর অনেক গান বাজনা করেছো তো, তুমি হয়তো টায়ার্ড। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পাপাকে ডেকে দিচ্ছি। ডোন্ট ওয়ারি, we will have a blast today, okay? টুইঙ্কেল নেচে কুদে ওয়াশরুমে ঢুকে যেতে কক্ষ জুড়ে স্তব্ধ তারা ঘাটি গাড়ল। অধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। আর্য এখনো অঘরে ঘুমাচ্ছে। শান্ত সুঠাম সেই মুখাভাবে ভোরের অবাধ্য রোদ্দুরে সে লুটোপুটি খাচ্ছে। তৃষা বিছানায় একটু ঝুঁকে আলতো করে আর্যর কাঁধ ধরে নাড়া দিল। এই যে মিস্টার টুইঙ্কেলের পাপা, অনেক হয়েছে, এবার তো উঠুন। আর্যর ঘুমের ঘোর কাটলো না। ও কেবল বিরক্তির একটা অস্ফুট শব্দ করে পাশ ফিরিয়ে শুতে চাইল। তৃষা এবার একটু জোর দিয়ে ওর হাত ধরে টানলো। আর্য আধা বোঝা চোখে একবার তৃষার দিকে তাকিয়ে বিদ্যুৎ স্পৃষ্টের মতো সোজা হয়ে বসলো। ওর চোখে মুখে তখন কাল রাতে সেই ঘোর আর ভোরের স্নিগ্ধতার এক অদ্ভুত সন্ধি। আর্য নিজের অবিন্যস্ত চুলে হাত চালিয়ে একটু বাঁকা হেসে বলল, গুড মর্নিং মিসেস এইসন। তোমার তো দেখি এনার্জি লেভেল একেবারে হাই। কাল রাতের প্ল্যান্টি সেশনের পর আমি তো ভেবেছিলাম তুমি আজ বিজনেস ছাড়তেই পারবা না। তৃষা লজ্জায় যেন কুকড়ে গেল। ওড়না দিয়ে গলাটা আর একটু আড়াল করে মেকি রাগ দেখিয়ে বলল, আপনার ওই বাজে বকা বন্ধ করুন তো। টুইঙ্কেল কিন্তু উঠে পড়েছে। ও এখন দেখলেই বুঝবে ওর পাপা কত বড় একটা ড্রামা কিং। আর্য বিছানা ছেড়ে উঠে তৃষার একদম কাছে এসে দাঁড়ালো। তৃষা পিছিয়ে যেতে চাইলেও আর্য দীর্ঘদেহী অবয়ব ওকে যেন দেয়ালের সাথে বন্দি করে ফেললো। আর্য আলতো করে তৃষার কানের লতি ছুঁয়ে ফিসফিস করে বলল, ড্রামা কিং? আই থিঙ্ক আই অ্যাম মোর অফ এ রোমান্টিক ডিটেক্টর। বাই দ্য ওয়ে, ওই ওড়না দিয়ে নীলচে দাগগুলো ঢাকার চেষ্টা করে লাভ নেই মাই লাভ। ওগুলো আমার পার্সোনাল সিগনেচার। ইটস লুক প্রিটি অন ওয়ে। তৃষা আর্যর বুকে আলতো একটা কিল মেরে বলল, ইউ আর ইম্পসিবল ক্যাপ্টেন। জান বলছি, গোসল করে নিন। আর্য তৃষার কপালে একটা চটজলদি চুমু খেয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে পেছনে ফিরে তাকালো। চোখে সেই চিরচেনা দুষ্টুমি নিয়ে বলল, ওকে ম্যাডাম, আপনার হুকুম শিরোধার্য, বাট বি ফর রেডি। তৃষা চোখ পাকাতেই আর্য তৎক্ষণাৎ জলদি পায়ে ওয়াশরুমে প্রবেশ করলো। যেতেই তৃষা দীর্ঘশ্বাস ছেড়ে মুচকি হাসলো। দরিয়াপুর গ্রামের আবহাওয়াটা বড্ড গুমটবদ্ধ। আজ আকাশ জুড়ে মেঘের আনাগোনা চললেও বিমলা নদীর তীরে বাতাসের হাহাকার মেহসানার বুকের ভেতরে শূন্যতাকে যেন বারবার মনে করিয়ে দিচ্ছে। আদ্রিয়ান আর মেহসানা এইমাত্র মেহসানার মায়ের কবরের পাশে শেষবারের মতো দাঁড়িয়ে দোয়া সেরে ফিরল। আজ ওরা গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দেবে। মাহতাব সাহেব উঠোনের এক কোণে স্থবির হয়ে দাঁড়িয়ে আছেন। মেহসানা ধীর পায়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। ওর দু চোখে নোনা জলের ধারা তখনও শুকায়নি। মাহতাব সাহেব মেয়ের মাথায় হাত রেখে কম্পিত কণ্ঠে বললেন, মারে, নিজের খেয়াল রাখিস। এই অভাগা বাপ তোকে কিছুই দিতে পারলো না, শুধু অপমানের বোঝা ছাড়া।
মেহসানা ফুপিয়ে উঠে বাবার হাত দুটো চেপে ধরলো। পাশে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ান মাহতাব সাহেবের কাঁধে হাত রেখে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আঙ্কেল প্লিজ ডোন্ট ব্লেম ইউর সেলফ। মেহেসানাকে আপনি আমার হাতে তুলে দিয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আই প্রমিস ওর চোখে আমি আর কোনো দিন অস্ত্র জমতে দিব না। শি উইল বি সেফ অ্যান্ড হ্যাপি উইথ মি। মাহতাব সাহেব ঝাপসা চোখে আদ্রিয়ানের দিকে তাকালেন। আদ্রিয়ান মেহসানার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, মেহসানা, ইটস টাইম টু গো। নিজেকে শক্ত করো, জীবনটা অনেক বড় আর আমাদের অনেকটা পথ একসাথে চলতে হবে। ইউ হ্যাভ টু বি ব্রেভ ফর হাস। মেহসানা অশ্রুসিক্ত চোখে একবার নিজের চেনা উঠোন বড় ঘরের বারান্দার পানে চাইল। সব স্মৃতি যেন আজ এই মাটির খাঁচায় বন্দি হয়ে রইল। ও ধরা গলায় বলল, আইনো, চলুন বাবা, তুমি ঠিকমতো ওষুধ খেও আর নিজের যত্ন নিও। আমি গেলেই যেন সব ভুলে থেকো না। আদ্রিয়ান মেহসানার হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিল। আড়ষ্টহীন এক পরম নির্ভরশীল স্পর্শ অনুভব করে মেহসানা শিউরে উঠল। ওরা গাড়ির দিকে এগোতে লাগলো। পেছনে মাহতাব সাহেব তাকিয়ে রইলেন ধূসর রাস্তার দিকে, যেখানে তার কলিজার টুকরোটি এক নতুন পরিচয়, নতুন গন্তব্যের দিকে পা বাড়াচ্ছে। আজ গাড়ি চলতে শুরু করেছে অনেকক্ষণ হলো। দুপাশে ধূসর প্রান্তর আর মেঠোপথ দ্রুত পেছনে ছুটে পালাচ্ছে। মেহসানা জানালার বাইরে এক মনে চেয়ে আছে। হঠাৎ বুকটা খা খা করে উঠল। এক দারুণ তৃষ্ণার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে এলো। নিজের অস্তিত্বটুকু লুকানোর চেষ্টা করলেও আদ্রিয়ানের তীক্ষ্ণ নজর এড়ালো না তা। মেহসানা কিছু বলার আগে আদ্রিয়ান হাত বাড়িয়ে পাশের পানির পাত্রটি তুলে নিল, কিন্তু হাই পাত্রটি শূন্য, এক ফোঁটা জলও অবশিষ্ট নেই তাতে। আদ্রিয়ান একবার জানালার কাছ দিয়ে বাইরে রুক্ষ জনপদের দিকে দৃষ্টি মেলালো। যতদূর চোখ যায় কোনো দোকানপাটের চিহ্ন মাত্র নেই। গ্রাম্য নিস্তব্ধতা যেন চারিদিকে ঘিরে রেখেছে। হুট করে ওর চোখে পড়ল পথের ধারে একলা দাঁড়িয়ে থাকা একটা জরাজীর্ণ টিউবওয়েল। জনমানবহীন সেই প্রান্তরে ওটাই যেন তৃষ্ণার্থের পরম ভরসা। আদ্রিয়ান তৎক্ষণাৎ ব্রেক কষল। গাড়ি স্থির হতেই অত্যন্ত তৎপরতার সাথে দরজা খুলে নিচে নেমে পড়ল। এদিকে এই গাড়িটা আকস্মিক ব্রেক কষতে মেহসানা সম্বিত ফিরে পেল। জানালার বাইরে ধূসর ধূলিকণাগুলো তৃতীয়তেও দেখলো আদ্রিয়ান দরজা খুলে দ্রুত নিচে নেমে যাচ্ছে। ও অবাক হয়ে জানালার কাছ নামে একটু গলা উঁচিয়ে ডাকলো, এই যে, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কোথায় যাচ্ছেন? গাড়ি কি নষ্ট হয়ে গেল নাকি? আদ্রিয়ান একবার পেছনে ফিরে মেহসানার দিকে তাকালো। টিউবওয়েলটার দিকে এগোতে এগোতে বলল, গাড়ি ঠিক আছে মিসেস সার্জন। আপনার ওই শুকিয়ে যাওয়া কণ্ঠনালী আর ফ্যাকাশে মুখ দেখে মনে হচ্ছে আপনি যে কোনো মুহূর্তে সাহারা মরুভূমি হয়ে যাবেন। সো আই এম জাস্ট ট্রাইং টু সেভ ইউ ফ্রম ডিহাইড্রেশন। ডোন্ট মুভ, আমি আসছি। মেহসানা বিড়বিড় করে বলল। আস্ত একটা পাগল। পর মুহূর্তে গলা উঁচিয়ে বলল, এই রোদের মধ্যে টিউবওয়েল চেপে জল আনতে হবে না, আমি নয় একটু সাহায্য করে নিতাম। আদ্রিয়ান ততক্ষণে জরাজীর্ণ টিউবওয়েলটার হাতল ধরেছে। হাতলটা নাড়তেই ক্যাচ ক্যাচ শব্দে নিস্তব্ধ প্রান্তরটা কেঁপে উঠল। কিছুক্ষণ চেষ্টার পর যখন মাটির গভীর থেকে শীতল জল বেরিয়ে এলো, আদ্রিয়ান হাতের আজলা ভরে সেই জল চোখে মুখে দিল। ওর শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, কপালে বিন্দু বিন্দু ঘাম। ও পানির বোতলটা ভরে দ্রুত গাড়ির দিকে ফিরে এলো। গাড়ির ভেতর ঢুকেও বোতলের মুখটা খুলে মেহসানার দিকে বাড়িয়ে দিল। মেহসানা বোতলটা হাতে নিতে নিতে আর চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। রোদে আদ্রিয়ানের ফর্সা মুখটা একটু তামাটে হয়ে গেছে। ও এক চুমুক জল খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, থ্যাঙ্কস, বাট আপনি কি করে বুঝলেন আমার তেষ্টা পেয়েছিল? আদ্রিয়ান সিট বেল্ট বাঁধতে বাঁধতে এক চিলতে বাঁকা হাসি হাসলো। মেহসানার চোখের মনি বরাবর তাকিয়েও গভীর স্বরে বলল, ম্যাজিক? আমি তো আর আপনার মতো সাউন্ড বক্স না যে সবসময় চিৎকার করব। ছোট ছোট জিনিসগুলো আমি বুঝি। মেহসানা কিছু বলতে গিয়েও থামলো। এক ঝলক আর দৃষ্টিতে তাকালো পাশে বসা মানুষটার দিকে। কিসের টিকিট এটা? তৃষা সরু নেত্রে চাইলো। দীঘল আয়নায় সম্মুখে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করছিল আর্য। তৃষার প্রশ্নেও আয়নায় প্রতিফলিত তৃষার বিস্মিত চোখের উপর নিজের স্থির দৃষ্টি স্থাপন করে শান্ত স্বরে বলল, সেন্ট মার্টিনে। তৃষা বিস্ময় কাটিয়ে কিছু বলার সুযোগ পাওয়ার আগে ছোট্ট টুইঙ্কেল ঝড়ের বেগে পেছন থেকে ওকে জাপটে ধরলো। উত্তেজনায় টইটুম্বুর গলায় বলল, সারপ্রাইজ বানি। তৃষার বিস্ময় এবার বাঁধ ভাঙলো। ও আলতো করে টুইঙ্কেলকে নিজের সামনে ঘুরিয়ে এনে ওর আদুরে তুলতুলে গাল দুটো টিপে ধরে কৌতূহলী চোখে আর্যর দিকে তাকালো। আর্য হাত ঘড়িটা পড়তে পড়তে চোখের ইশারায় টুইঙ্কেলকে কিছু একটা ইঙ্গিত করলো। টুইঙ্কেল অমনি তৃষার গলা জড়িয়ে ধরে আহ্লাদে স্বরে বলল, জানো বানি, আমরা অনেক আগে থেকেই এটা প্ল্যান করে রেখেছিলাম। তুমি একদিন বলেছিলে না তোমার সেন্ট মার্টিন খুব পছন্দ, তাই তুমি যখন মামাইদের বাসায় গিয়েছিলে না, আমি আর পাপাকে বলে দিয়েছিলাম। পাপা তখন বলল বানিকে একদম বলা যাবে না, আমরা ওকে সারপ্রাইজ দেব।
তাই পাপা তোমাকে না জানিয়েই সব টিকিট কেটে ফেলেছে, বুঝেছো এবার? তৃষা বিমুগ্ধ হয়ে তাকিয়ে রইল বাবা মেয়ের এই মিষ্টি ষড়যন্ত্রের দিকে। কুচকে পুতুল তুল্য মেয়েটা যে এত বড় একটা গোপন কথা পেটে চেপে রেখেছিল তা ভেবেও অবাক না হয়ে পারল না। আর্য তৃষার এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে তৃষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ছোট্ট গুপ্তচরটা কিন্তু বেশ কাজের, তাই না মেসেজ দিয়েছেন? তৃষা হাসবে নাকি রাগ করবে বুঝে উঠতে পারল না। এক চিলতে শান্তির হাসি খেলে গেল ওষ্ঠাধর প্রান্তে। অদ্ভুতভাবে কোনো তিক্ততা বা অভিযোগ ছাড়াই আদ্রিয়ানের পরিবার মোহসেনাকে বরণ করে নিয়েছে। বিশেষত হামিদা বেগম মেহসানাকে দেখা মাত্রই বুকে টেনে নিয়েছিলেন। আদ্রিয়ান সবটাই বলেছে ওদের। আদ্রিয়ানের কক্ষের বৃহৎ সোফায় মেহসানার পাশে বসে হামিদা বেগম ওর হাত দুটো সস্নেহে নিজের হাতের মুঠোয় পুড়ে নিলেন। মেহসানার ম্লান মুখের দিকে তাকিয়ে ব্যথিত কণ্ঠে বললেন, মারে, এত বড় একটা শোকের খবর আমাদের কাছে গোপন রাখলি কেন? তোর মা চলে গেলেন আর আমরা শেষবার ওনার মুখটা পর্যন্ত দেখতে পারলাম না। এই দুঃখ আমার মনে আজীবন থেকে যাবে। মেহসানা মাথা নিচু করে রইল, চক্ষু কার্নিশে অশ্রুকণা চিকচিক করছে, যে কোনো মুহূর্তে টুপটাপ ঝরে পড়বে। তা হামিদা বেগম আঁচল দিয়ে মেহসানার চোখ মুছে দিয়ে বললেন, সব সয়ে নিতে হয় না মা, যা হারিয়েছিস তা আর ফিরবে না, কিন্তু এখন থেকে আমরাই তোর সব। আদ্রিয়ান যেমন আমার ছেলে, তুইও আজ থেকে আমার সেই আদরের মেয়ে। কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না। হামিদা বেগম মৃদুস্বরে মেহসানার মাথায় হাত বুলিয়ে গিয়ে উঠে দাঁড়ালেন, বললেন, এখন অনেক ক্লান্ত তুই, যা একটু জিরিয়ে নে, আমি তোর জন্য খাবার পাঠাতে বলছি। হামিদা বেগম ঘর থেকে বেরিয়ে যেতেই আদ্রিয়ান ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মেহসানার শান্ত বিম্বটির দিকে এক পলক তাকিয়েছিল, তারপর এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, বলেছিলাম না আমার আম্মু তোমাকে ঠিক পছন্দ করে নেবেন। এখন তো দেখছি আমার গুরুত্ব কমে তোমার পাল্লাই ভারী হয়ে যাচ্ছে। মেহসানা ম্লান হেসে আদ্রিয়ানের চোখের দিকে চাইল। এই বাড়িটা আজ থেকে তোমার নিরাপদ আশ্রয় মিসেস। এখানে শুধু অধিকার নয়, এক আকাশ ভালোবাসা পাবে। শুধু নিজেকে আর একা ভেবো না। সময়টা অপরাহ্নের পূর্ব লগ্ন, রৌদ্রের তপ্ততা না থাকলেও বাতাসে ভ্যাপসা গরম বিদ্যমান। নীলাম্বরী সমুদ্র আর দিগন্তের নীলিমা এখানে এসে যেন একাকার হয়ে মিশে গেছে। স্ফটিক স্বচ্ছ নীল জলরাশির বক্ষদেশে স্বর্ণরঙা রৌদ্ররশ্মি অপার্থিব দ্যুতি সৃষ্টি করছে। প্রায় ঘণ্টাখানেক হলো এখানে এসে পৌঁছেছে তৃষারা। রোদ্দুর কিঞ্চিত স্থিমিত হয়ে আসায় সৈকত জনাকীর্ণ হতে শুরু করেছে। সেন্ট মার্টিনের স্বচ্ছ ফিরোজা জলরাশি সৈকতের প্রবাল পাথরে আছড়ে পড়ছে। আর্য সৈকতের বালুকা ভূমিতে দাঁড়িয়ে সমুদ্রের অনন্ত বিস্তার অবলোকন করছিল। ওর পরনে সাদা লিলেন শার্টের সাথে নীল রঙের ট্রাউজার। আকস্মিক পেছন ভেসে এলো টুইঙ্কেলের মিষ্টি কণ্ঠস্বর, পাপা লুক অ্যাটস, বানি আর আমাকে কেমন লাগছে দেখো তো। আর্য ধীর লয়ে পেছনে ফিরতে ও চোখের মনি স্থির হলো। কোলাহল চাপিয়ে মুগ্ধ দৃষ্টি নিবদ্ধ হলো এক বিমোহিত সৌন্দর্যের অধিকারিণী রমণী আর তার পার্শ্ববর্তী ছোট রাজকুমারীটির পানে। দুজনার পরনে একই রঙের শাড়ি, হালকা নীল রঙা, একই রকম করে বাঁধা চুল, একইভাবে বেনুনির ভাঁজে গাঁথা কাঠগোলাপ। দুজনার ডাগর চক্ষুতে স্পষ্ট চিকন আইলাইনারের চিকন আঁচড়। সম্মোহিত দৃষ্টি মেলে চেয়ে থাকলো আর্য ও তৃষা। বক্র হাসির রেখা ফুটিয়ে এগিয়ে এসে দুষ্টুমির ছলে আর্যর সম্মুখে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার। এতক্ষণে ধ্যান ভাঙল আর্যর। ও একবার নিজের চোখের পলক ঝাপটালো চোখের কোটরে, তখন রাজ্যের বিস্ময়ের মুগ্ধতা মিলেমিশে একাকার। ও এক পা এগিয়ে এসে তৃষার কোমর জড়িয়ে ধরল। আর্যর গভীর চাহনি তৃষার অস্বস্তি বাড়িয়ে দিল। ও এবার আর সরার চেষ্টা করলো না। আর্য নিচু স্বরে তৃষার কানের কাছে ফিসফিস করে বলল, I am speechless, my queen. We are looking like a team in this outfit. তৃষা লজ্জায় আর্যর শার্টের কলারটা একটু টেনে ঠিক করে দিতে দিতে বলল, আর আপনার মেয়েকে? Princess তো সবসময় বিউটিফুল, but queen is something else. You know, my queen, তোমাকে এই রূপে দেখে আমার হার্টবিট অলরেডি আউট অফ কন্ট্রোল. Do you want to be the reason of my heart failure? তৃষা আর্যর বুকে আলতো চাপ দিয়ে শাসনের স্বরে বলল, আবার সে উল্টাপাল্টা কথা? জাস্ট শাট আপ। আর্য প্রসারিত হাসলো। তৃষার কোমরে ওর হাতের বাঁধনটা আরেকটু নিবিড় করে গভীর চোখে তাকিয়ে বলল, গুড বয় হওয়াটাই তো অনেক করলাম মিসেস এহসান, বাট নিজের সুন্দরী বউকে এত সাজুগুজু অবস্থা দেখলে তো ভালো মানুষের মাথা ঠিক থাকবে না। আর ইউ লুকিং অ্যাবসলিউটলি স্ট্যান্ডিং। তৃষা লজ্জিত হাসিতে আর্যর শার্টের বোতাম নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, হয়েছে, অনেক প্রশংসা করেছেন, এবার একটু ট্রিঙ্কেলের দিকে তাকান তো। ও তো অলরেডি সমুদ্রের সাথে মিতালি শুরু করে দিয়েছে। ওরা দুজনেই দেখলো ডাগর চোখে সেই ছোট্ট রাজকন্যাটি হাত দুয়েক দূরে প্রবাল পাথরের উপর দিয়ে আপন মনে হেঁটে বেড়াচ্ছে।
ওর ছোট্ট দুই হাতে ধরা দুটো কাচি ঝিনুক। হঠাৎ টুইঙ্কেল পিছু ফিরে আর্য আর তৃষার দিকে তাকিয়ে হাতছানি দিয়ে ডাকলো, কাম কুইক, দেখো ওয়াটার ইজ সো ক্লিয়ার, আমি ফিশ দেখতে পাচ্ছি। তৃষা আর্যর বাঁধন থেকে আলতো করে নিজেকে ছাড়িয়ে নিয়ে শাড়িটা খানিক উঁচিয়ে টুইঙ্কেলের দিকে দৌড় দিল। হালকা নীল শাড়িটা বাতাসের ঝাপড়ে সমুদ্রের ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে উঠছে। তৃষা চিৎকার করে বলল, মাম্মা ওয়েট, ওখানে পাথর পিচ্ছি, তুমি দৌড়াবে না? টুইঙ্কেল হাসতে হাসতে আরেকটু দূরে সরে গিয়ে বলল, নো বানি, শি আর সো স্লো। বাবা কাম অন, বানিকে হেল্প করো আমাকে ধরতে। আর্য পকেটে হাত গুজে সমুদ্রে এসে সিক্ত বালিকা ভূমির উপর দিয়ে ধীর কদমে হাঁটছে। ওর দৃষ্টির পুরোটাই জুড়ে তৃষা আর টুইঙ্কেল। তৃষা যখন টুইঙ্কেলকে প্রায় ধরে ফেলেছে তখন টুইঙ্কেল এক চিলতে দুষ্টু হাসি দিয়ে আবারও দৌড় লাগালো। তৃষার শাড়ির আঁচলটা লুটিয়ে পড়ছে প্রবাল পাথরের গায়ে। সে সেটা এক হাতে টেনে ধরে অন্য হাতে টুইঙ্কেলকে ধরার আপ্রাণ চেষ্টা করছে। আর্য পাশ থেকে হেসে বলল, দ্যাটস মাই গার্ল, রান প্রিন্সেস। বানি কিন্তু আজ হাঁপিয়ে যাচ্ছে। তৃষা এক মুহূর্ত থেমে আর্যর দিকে তাকিয়ে কৃত্রিম রাগে চেঁচিয়ে বলল, আপনি ওখানে দাঁড়িয়ে হাসছেন কেন? কাম এন্ড হেল্প মি টু ক্যাচ হার। তুমি ধরো। আপনি আসবেন? নো। বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি আপনি দৌড়াতে পারেন না। এবার আতে ঘা লাগলো আর্য। সে দৌড়াতে পারে না মানে? উল্টো পাল্টা বকবে না। আমি কোনো উল্টাপাল্টা বকছি না, পারেন তো ধরে দেখান। বলেই দৌড় লাগালো তৃষা। তবে এবার আর থেমে থাকলো না আর্য। এবার ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো। এক ঝটকায় ও তৃষার হাতটা খপ করে ধরে পাশ থেকে টুইঙ্কেলকে পাজা কোলে করে তুলে নিল। টুইঙ্কেল খুশিতে আত্মহারা হয়ে আর্যর গলা জড়িয়ে ধরলো। আর্য অন্য হাত দিয়ে তৃষার কোমর জড়িয়ে ধরলো। সেন্ট মার্টিনের সেই নীল জলরাশির তীরে অস্তগামী সূর্যের রক্তিম আভায় তিনটি প্রাণের এই খুনসুটিপূর্ণ সুখের অবতারণা করছে। আর্য তৃষার কপালে নিজের কপাল ঠেকিয়ে মৃদু স্বরে বলল, লুক এট দিস মিসেস এহসান, দিস ইজ মাই হোল ওয়ার্ল্ড, ইউ, মি অ্যান্ড আওয়ার লিটল ওয়ার্ল্ড। আই প্রমিস, এই নীল সমুদ্রের মতো আমাদের ভালোবাসা সবসময় এমন গভীর আর স্বচ্ছ থাকবে। তৃষা আর্যর কাঁধে মাথা রেখে পরম তৃপ্তিতে চোখ বুঝলো। ওর মনে হলো জীবনের সমস্ত পাওয়া না পাওয়ার হিসেব যেন এই নীল নির্জনতায় এসে ভিড়েছে। হঠাৎ গুনগুনিয়ে গান ধরল। সুখের সাগরে ঢেউয়ে ঢেউয়ে দুজনে একসাথে ভেসে যায়। সঙ্গে সঙ্গে আর্যর প্রতি উত্তর ভেসে এলো, বেশি বেশি ভালোবেসে সারা জীবন বাঁচতে চাই। তৃষা আর্যর দিকে তাকিয়ে মুচকি হেসে খাইলো। তোমায় ছেড়ে বহুদূর যাবো কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। আর্য তৃষার ললাটে দীর্ঘ প্রেম পরশ এঁকে গাইল। নিশুতি রাত, নিস্তব্ধতা গ্রাস করেছে চর। নির্জনতা ভেঙে প্রবালে আছড়ে পড়া সামুদ্রিক গর্জন। ঘড়ির কাঁটায় তখন রাত 11:57। সেন্ট মার্টিনের বিলাসবহুল ব্লু মেরিন রিসোর্টের কক্ষটিতে মায়াবী আবছায়া। দরজার ওপাশে একজোড়া সতেজ কাঠগোলাপের তোড়া হাতে অবস্থান করছে শাড়ি পরিহিত তৃষা আর টুইঙ্কেল। আর্যকে এক প্রকার মিথ্যা অজুহাতে সুকৌশলে এত রাতে রুমের বাইরে পাঠিয়েছে তৃষা। তবে উদ্দেশ্যটা খুব মিষ্টি। আজ 22 অক্টোবর, মাত্র 3 মিনিটের ব্যবধানে 31-এর কোটায় পা রাখবে আর্য। আকস্মিক দরজার হাতল নড়ে ওঠার মৃদু শব্দ হলো। বিস্মিত আর্য কক্ষে প্রবেশ মাত্র দৃষ্টিগোচর হলো সমগ্র রুম ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। ও কিছু বলতে যাবে তার আগেই ঘড়ির কাঁটা ছুঁয়ে গেল রাত 12টার ঘর। মুহূর্তে স্নিগ্ধ আলোকসজ্জায় উদ্ভাসিত হয়ে উঠল পুরো ঘর। আর্য কিছু বুঝে ওঠার আগে এতক্ষণ নিষ্পৃহ শান্ত থাকা টুইঙ্কেল এক লাফে গিয়ে আর্যর পা জড়িয়ে ধরে এক চিলতে হেসে চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে পাপা। আর্য হচকিত নয়নে তাকালো। ঠিক ওর সম্মুখে শাড়ির আঁচল উড়িয়ে ওর বিমোহিত চোখের উপর নিজের গভীর ও অনুরাগী দৃষ্টি স্থাপন করে ঠোঁটের কোণে এক চিলতে ভালোবাসার হাসি ফুটিয়ে মৃদুস্বরে তৃষা বলল, হ্যাপি বার্থডে মাই ক্যাপ্টেন। বিস্ময়ের রেশটুকু আর্যর চোখের কোটরে তখন স্পষ্ট। পলক্ষীন দৃষ্টিতে চেয়ে রইল তৃষার পানে। চাঁদের ম্লান আলো আর ঘরের মৃদু লণ্ঠনের আভায় নীলাম্বরী তৃষাকে কোনো অপার্থিব মায়ের মতো ঠেকছে। আর্য এক পা এগিয়ে এসে টুইঙ্কেলকে কোল ঘেঁষে তুলে নিল। ওর কপালে পরম মমতা একটা চুমু খেয়ে তৃষার দিকে তাকিয়ে গভীর মাদকতাময় কণ্ঠে বলল, সো দিস ওয়াজ দ্য সিক্রেট মিশন, মিসেস এহসান। আর আমি ভাবছিলাম এত রাতে হুট করে আমার জন্য ব্ল্যাক কফি আনার ডিমান্ড কেন তুললে? তৃষা আলতো হেসে টেবিলের উপর বিদ্যমান কেকটির দিকে ইঙ্গিত করলো। কেকের উপর জ্বলজ্বল করছে দুটি মোমবাতি। শিখাগুলো উন্মাদ পবনের তোড়ে কিঞ্চিত কম্পিত। তৃষা আর্যর হাত ধরে টেবিলের কাছে টেনে নিয়ে এসে বলল, অনেক বেশি কথা বলেন আপনি, নাও স্টপ টকিং এন্ড কাট দ্য কেক, টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে। টুইঙ্কেল আর্যর কোল থেকে নেমে খুশিতে তালি বাজিয়ে উঠল। ইয়েস পাপা, কুইক কুইক, আই ওয়ান্ট টু টেস্ট দ্য চকলেট।
আর্য, তৃষা আর টুইঙ্কেলকে নিজের দুই বাহুর বন্ধনে জড়িয়ে ধরে একসাথে কেকের উপর ছুরি চালালো। মোমবাতির আলোয় 3টি মুখের প্রতিচ্ছবি এক টুকরো নিখাত সুখের জলছবি হয়ে ধরা দিচ্ছে। আর্য কেকের প্রথম অংশটুকু কেটে টুইঙ্কেলের মুখে তুলে দিল, তারপর আলতো করে এক টুকরো কেক তৃষার ওষ্ঠপুটে ছুঁয়ে দিতে তৃষা দুষ্টুমির ছলে আর্যর আঙ্গুলে আলতো কামড় কাটার ভঙ্গি করলো। আর্য মুচকি হেসে তৃষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কি যেন বলল। সঙ্গে সঙ্গে লজ্জায় নুয়ে পড়া তৃষা আর্যর বুকে আলতো ধাক্কা দিয়ে বলল, বাচ্চার সামনে অন্তত একটু ভদ্র হন ক্যাপ্টেন। বলেই টুইঙ্কেলের দিকে সম্মোহিত দৃষ্টি নিক্ষেপ করলো দুজনে। তবে সারাদিনের সফরের ক্লান্তি আর সমুদ্রের নোনা হাওয়ার তোড়ে ছোট্ট রাজকুমারীর চোখের পাতা ততক্ষণে ভারী হয়ে এসেছে। ও সোফার এক কোণে মাথা রেখে অঘরে তলিয়ে গেছে ঘুমের দেশে। ওর নিষ্পাপ মুখখানিতে তখনও লেগে আছে কেকের সামান্য চকলেট ক্রাস্ট। তৃষা মৃদু হেসে এগিয়ে গেল, টুইঙ্কেলকে আলতো করে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বিছানার পাশ থেকে ঘুরে দাঁড়াতেই ওর দৃষ্টিগোচর হলো আর্য এতক্ষণ ধরে ওর এক মনে ওর প্রতিটা নড়াচড়া অবলোকন করছিল। ওর স্থির তৃষ্ণার্ত দৃষ্টি তৃষার বুকের ভেতর এক অদ্ভুত কম্পনের সৃষ্টি করলো। আর্য ধীর কদমে তৃষার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। লোনা বাতাসের শীতলতাকে তুচ্ছ করে আর্যর শরীরের চেনা মদির ঘ্রাণ তৃষাকে আবারও আচ্ছন্ন করে তুলতে ব্যস্ত। তৃষা আনমনে ধীর পায়ে এক কদম পিছিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার একটা দুর্বল চেষ্টা করতে আর্য ও ক্ষিপ্র হস্তে তবে পরম যত্নে তৃষার কোমর জড়িয়ে নিজের দৃঢ় বাহুবন্ধনে আবদ্ধ করলো। কোথায় যাচ্ছে ম্যাডাম? আচমকাই বাঁধনে তৃষার শ্বাস আটকে যাওয়ার উপক্রম। ও চোখের পলক দ্রুত ফেলে কিছুটা আমতা করে তোতলানো কণ্ঠে বলল, কোথায় আবার যাব? আমি ঘুমোতে যাচ্ছি, এবার ছাড়ুন। আর্যর ঠোঁটের কোণে তখন এক চিলতে চতুর মাদকতাময় হাসি। ও তৃষাকে আরো এক চুল কাছাকাছি টেনে নিল, এতই কাছে জোর তপ্ত নিঃশ্বাস তখন তৃষার কপল আছড়ে পড়ছে। আর্য গম্ভীর চোখে তৃষার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? ঘুমোতে যাচ্ছি মানে ঘুমোতে যাচ্ছি। বিস্তর ঘুম আসছে আমার। আর্য ওষ্ঠাধর প্রান্তে বক্র হাসি রেখা ফুটিয়ে বলল, এত নার্ভাস কেন ম্যাডাম? বাবা, আপনাকে মানে আপনার মতলব সুবিধা লাগছে না। হুম, আমি কি কিছু করেছি? তৃষা আর্যর বুকের উপর দু হাত রেখে নিজেকে সামান্য দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, করেনি, তবে করার ধান্দায় আছেন। এই যে এভাবে মাঝরাতে একটা মেয়েকে আটকে রেখেছেন, একে কি বলে শুনি? ক্যাপ্টেন, এই হিসাবে কি আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই? আর্য তৃষার কোমরে জড়িয়ে থাকা বাহুডোর আরেকটু শক্ত করে ওর মুখের আরো কাছাকাছি ঝুঁকে এলো। তৃষার কানের লতিতে নিজের ওষ্ঠাধর ছুঁয়ে একদম ফিসফিসে গলায় বলল, নিজের বিবাহিত স্ত্রীকে নিজের জন্মদিনে ভালোবাসার জালে আটকে রাখাটা কি কোনো অপরাধের আত্মে পড়ে মিসেস এহসান? আর তাছাড়া এখানে কিসের জন্য এনেছি সেটা কি ভুলে গেলেন ম্যাডাম? আজ রাতে তো আপনার কোনো নিস্তার নেই। আর্য তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া তৃষার ঘাড়ে এক তীব্র শিহরণ জাগিয়ে তুলল। তৃষা বিস্ফোরিত নয়নে তাকালো আর্যর দিকে। ওর দুই গালে তখন লজ্জার গাঢ় লালিমার আস্তরণ পড়েছে। ও চোখ দুটো জোরালোভাবে বুঝে ফেলে কোনো মতে বলল, আপনি আপনি কিন্তু খুব দুষ্ট হয়ে যাচ্ছেন ক্যাপ্টেন, ছাড়ুন না। টুইঙ্কেল জেগে যাবে তো। ও গভীর ঘুমে, আর আজ আমাদের মাঝে কাউকে আসতে দিচ্ছে না ম্যাডাম। আজকের রাতটা শুধু তোমার আর আমার। আর্যর কণ্ঠে সেই আদিম ব্যাকুলতা আর তীব্র অনুরাগ তৃষার সমস্ত প্রতিরোধকে এক মুহূর্তে বালির বাঁধের মতো গুড়িয়ে দিল। আর্যর এক হাত দিয়ে তৃষার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। লণ্ঠনের ম্লান আলোয় নীলাম্বরীর শাড়িতে তৃষাকে অপসরান্নে অপার্থিব লাগছে। আর্য তৃষ্ণার্ত চোখ জোড়া তৃষার কাঁপতে থাকা ওষ্ঠপুটে এসে থমকে দাঁড়ালো। রুমের খোলা জানালা দিয়ে সেন্ট মার্টিনের নোনা বাতাস শাসা করে ভেতরে ঢুকে তৃষার শাড়ির আঁচলটাকে অবাধ্য করে তুলছে। বাইরে প্রবল আছড়ে পড়া সমুদ্রের গর্জন যেন ওদের হৃদস্পন্দনের দ্রুত তালের সাথে একাত্ম হয়ে গেছে। আর্য আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। পরম আবেশেও নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল তৃষার কম্পিত ওষ্ঠাধরে। তৃষা আলতো করে আর্যর কাঁধের শার্টটা খামচে ধরলো। এক অদ্ভুত মাদকতাময় ভালো লাগে ওর সারা শরীর অবশ্যই আসছে। আর্যর ঠোঁটের ছোঁয়া যেন হাজার ওয়াটের বিদ্যুৎ খেলা করে গেল ও শিরায় শিরায়। আর্য পরম যত্নে গভীর অনুরাগে তৃষাকে নিজের বাহুবন্ধনে মিশিয়ে নিতে নিতে ওর অধরে সুধা পান করতে লাগলো। দীর্ঘক্ষণ পর যখন আর্য তৃষার ওষ্ঠাধর মুক্ত করলো তখন তৃষার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। আর্যর কপালে নিজের কপাল ঠেকে কিছুক্ষণ শান্ত হয়ে রইল, যেন এই গভীর ভালোবাসার মুহূর্তটাকে নিজের আত্মার মাঝে আজীবনের জন্য বন্দি করে নিচ্ছে। তারপর আলতো করে তৃষাকে পাজা কোলে করে তুলে নিল নিজের শক্ত বাহুতে। তৃষা চমকে উঠে আর্যর গলা জড়িয়ে ধরে মৃদু স্বরে পড়ল, কি করছেন? আর্য কোনো উত্তর দিল না। ঠোঁটের কোণে সেই চতুর মাদকতাময় হাসিটা ধরে রেখেই ও তৃষাকে নিয়ে বিছানার দিকে পা বাড়ালো। বিছানায় তৃষাকে আলতো করে শুইয়ে দিয়ে ও নিজেও ওর উপর ঝুঁকে এলো। চাঁদের আলো তখন জানালার পর্দা গলে ওদের উপর এসে পড়েছে, আর সেই মায়াবী আলো আধারিতে আর্য আর তৃষা হারিয়ে গেল এক নিবিড় অনুরাগময় ভালোবাসার অতল সাগরে, যেখানে শুধু সমুদ্রের গর্জন আর ওদের দ্রুত হওয়া হৃদস্পন্দনই রইল একমাত্র সাক্ষী।
মাঝরাতে কফি খাওয়া ভূত চেপেছে। পেছন থেকে ভেসে আসা পৌরুষ কণ্ঠে হকচকিয়ে তাকালো মেহসানা। আকস্মিক ভয়ে ওর হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা কামারের নেহায়ের মতো পিটছে। মায়ের মৃত্যুর পর থেকে এক অদ্ভুত ব্যাধি ওকে গ্রাস করেছে। রাত বাড়লে একাকিত্ব আর স্মৃতির মিছিল এসে চোখের ঘুম কেড়ে নেয়। আজও তার ব্যতিক্রম হয়নি। মাঝরাত অবধি বিছানায় ছটফট করার পর যখন মাথার ভেতরে যন্ত্রণাটা অসহ্য ঠেকছিল, তখন একটু উপশমের আশায় পা টিপে টিপে রান্নাঘরে এসেছিল। আদ্রিয়ান পাশে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তাই ওকে আর জাগানোর প্রয়োজন বোধ করেনি মেহসানা। কিন্তু হুট করে যে আদ্রিয়ান এভাবে ওর পেছনে এসে দাঁড়াবে তাও ভাবতে পারিনি। মেহসানা নিজেকে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, অ্যাকচুয়ালি মাথা যন্ত্রণা করছিল, তাই আর কি। আদ্রিয়ান কোনো কথা না বলে আরো 2 কদম এগিয়ে এলো। মেহসানার কাঁপতে থাকা হাত থেকে কফির জারা চামচটা আলতো করে নিজের দখলে নিল। ওর শান্ত চোখ জোড়া মেহসানার বিবর্ণ মুখের উপর নিবদ্ধ। আদ্রিয়ান কফির মগে গরম জল ঢালতে ঢালতে নিচু স্বরে বলল, আমাকে ডাকা উচিত ছিল না? মেহসানা উত্তর দিল না। নিষ্প্রিয় চোখে আদ্রিয়ানের কফি বানানোর নিখুঁত ভঙ্গি লক্ষ্য করতে লাগলো। কফি তৈরি শেষ করে আদ্রিয়ান মগটা মেহসানার ঠোঁটের সামনে ধরল। ধোয়া ওঠা কফির সুবাস এক নিমিষে পুরো রান্নাঘরের গুমট ভাবটা কাটিয়ে দিল। আদ্রিয়ান গভীর চোখে তাকিয়ে আলতো আদেশে বলল, সাবধানে, গরম আছে। মেহসানা মগে ওষ্ঠাধর ছোঁয়াতে কফির উষ্ণতা ওর ভেতরটা জুড়িয়ে দিল। আদ্রিয়ান নিজের বুড়ো আঙ্গুল দিয়ে মেহসানার কপালে জমে থাকা সূক্ষ্ম ঘামের বিন্দুগুলো মুছে দিয়ে বলল, ল্যাম্পপোস্ট হতে পারি, বাট হাজব্যান্ড হিসেবে খুব বেশি খারাপ হব না নিশ্চয়ই। সো ডোন্ট সাফার অ্যালোন, আই এম অলওয়েজ হেয়ার। আদ্রিয়ানের যত্নশীল রূপ আর ভরসা জোগানো কণ্ঠস্বর মেহসানার বুকের ভেতরে অবাধ্য যন্ত্রণাটাকে মুহূর্তেই শান্ত করে দিল। কিছু মুহূর্ত স্থবির থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে জানালার বাইরে দৃষ্টি নিবদ্ধ করলো। স্নিগ্ধ রোদ্দুর মুখশ্রীতে খেলা করতেই তন্দ্রাচ্ছন্নতা টুটল তৃষার। প্রতিদিনের ন্যায় আজও আর্যর নগ্ন বক্ষদেশ বরাবর নিজের অবস্থান টের পেল। ঘুম ঘুম চোখে আর্যর মুখশ্রীতে দৃষ্টি বুলিয়ে আলতো করে আর্যর বুক থেকে মাথা তুলতে চাইল, কিন্তু ওঠার আগে আর্যর শক্ত বাহুডোর ওকে আরো নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল। আর্য চোখ না খুলেই মুচকি হাসলো। ওর গভীর ঘুম জড়ানো কণ্ঠস্বর তৃষার কানের কাছে প্রতিধ্বনিত হলো। এত সকালে ম্যাডাম কোথায় যাওয়ার তারা শুনি? তৃষা লজ্জায় আর্যর বুকে মুখ লুকিয়ে মৃদু স্বরে বলল, সকাল হয়ে গেছে, শাওয়ার নিতে হবে। আর্য এবার চোখ মেলে তাকালো। ওর সেই চেনা মাদকতাময় দৃষ্টি তৃষার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। তৃষার কপালে আর ওষ্ঠপুটে ভালোবাসার গভীর পরশ এঁকে দিয়ে আজ আর খুব বেশি বাক্য ব্যয় না করে আলতো করে ওকে নিজের পাজা কোলে করে তুলে নিল। তৃষা চমকে উঠে ওর গলা জড়িয়ে ধরল। আর্য কোনো কথা না বলে ঠোঁটে চতুর হাসির রেখা ফুটিয়ে তৃষাকে নিয়ে ধীর কদমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সৈকতের এক শান্ত প্রান্তে একাকী দাঁড়িয়ে তৃষা। সমুদ্রের অবাধ্য উর্মিমালা ওর পায়ের কাছে এসে ফেনা তুলছে। সারাদিনের ঘোরাঘুরি, ক্লান্তি আর ভ্যাবসা গরমে তৃষার কণ্ঠনালী কিছুটা শুকিয়ে আসায় আর্য আর টুইঙ্কেল গিয়েছে ওর জন্য ডাব আনতে। তৃষা এক মনে সমুদ্রের রূপ দেখছিল। ঠিক তখনই ওর পাশ ঘেঁষে একজোড়া হাই হিলের খটখট শব্দ কর্ণগোচর হলো। এই বালির মধ্যে কার হিল জুতো পরে হাঁটার শখ জাগলো ভেবে তৃষা কিছুটা বিরক্ত হয়ে পাশে ফিরতেও চোখ জোড়া সরু হয়ে এলো। তৃষার মুখের সমস্ত স্নিগ্ধতা মুহূর্তে উবে গিয়ে সেখানে স্থান নিল তীব্র অসন্তোষ। ওর ঠিক সম্মুখে সানগ্লাস কপালে তুলে দাঁড়িয়ে আছে মাহেরিন। ওর ঠোঁটে সেই পরিচিত অহংকারী আর বিদ্রুপাত্মক হাসি। তৃষাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে মাহেরিন এক পা এগিয়ে এসে বাঁকা স্বরে বলল, ও হোয়াট এ সারপ্রাইজ তৃষা। তা এখানে একা একা দাঁড়িয়ে সমুদ্রের নোনা জল মাপছো বুঝি? তোমার সেই সো কল্ড ক্যাপ্টেন হাজব্যান্ড তোমাকে এই নির্জন সৈকতে একলা ফেলে অন্য কোথাও হাওয়া খেতে গিয়েছে বুঝি? মাহেরিনের এ চিরাচরিত সস্তা খোঁচা আর এবার তৃষার বুকে তীরের মতো বিঁধল না। দিন বদলেছে। তৃষার ভেতরে সেই ভয়ার্থ মেঠো এখন আর্যর ভালোবাসার জোরে অনেক বেশি আত্মবিশ্বাসী। ও মাহেরিনের চোখের দিকে সরাসরি দৃষ্টি নিবদ্ধ করে অত্যন্ত শান্ত কিন্তু মুখ্যব জবাব দিয়ে বলল, গেট আ লাইফ মাহিরিন। নিজের মেন্টালিটিটা এবার একটু আপডেট করুন। কার বর কাকে কতটা প্রেফার করছে সেটা জাজ করার জন্য নিজের একটা হ্যাপি ফ্যামিলি থাকা দরকার। আমার হাজবেন্ড আমার ছোট ছোট নিউজ গুলো খেয়াল রাখে। এই যেমন এখন আমার জন্য ডাব আনতে গিয়েছে। অন্যের পরে খোঁজ না নিয়ে নিজের এই ফ্রাস্ট্রেটেড লাইফ আর লোনলিনেসটা বরং সমুদ্রের জলে ভাসিয়ে দিন, কাজে দেবে এতে। তৃষার মুখ থেকে এমন সপাট এবং যৌক্তিক উত্তর আশা করেনি মাহেরিন। ওর আগে পুরো থমকে গেল। মুখাবব মুহূর্তে লোহিত হয়ে উঠল। ও দাঁতে দাঁত চেপে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর এবং সুপরিচিত কণ্ঠস্বর। এনি প্রবলেম? মেসেজ দিয়েছেন? পুনর্বার মাহেরিনের মুখোমুখি হতে মেজাজ সপ্তমে চলল আর জোর। তবে টুইঙ্কেলের নিষ্পাপ মুখশ্রীতে একবার তাকিয়ে তৃষার পাশে এসে দাঁড়ালো। অনাকাঙ্ক্ষিত আবর্জনার ন্যায় এক ঝলক তাকাতে গিয়েও তাকালো না মাহেরিনের দিকে। আর্য তৃষার দিকে তাকিয়ে অত্যন্ত যত্নশীল কণ্ঠে বলল, এই নাও তোমার ডাব,
রোদে মুখটা কেমন শুকিয়ে গেছে। মাহিরিন আর্যর এই অবহেলা সহ্য করতে না পেরে তীব্র আক্রোশে ফুঁসে উঠল। ও দাঁতে দাঁত চেপে তৃষাকে লক্ষ্য করে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আর্যর হাত ধরে থাকা ছোট্ট টুইঙ্কেল নিজের ডাগর চোখ দুটো বড় বড় করে মাহিরিনের দিকে তাকালো। ওর পুতুল তুল্য কপালে কয়েকটা সূক্ষ্ম কুঞ্চন রেখা ভাসিয়ে ছোট্ট স্মৃতির মণিকোঠায় কিছু একটা হাতড়াচ্ছে ও। মুহূর্তে কয়েকের ব্যবধানে ও মাহিরিনকে চিনতে পেরে ঝট করে তৃষা শাড়ির আঁচল টেনে ধরে আঙ্গুল উঁচিয়ে বলল, বানি, look here. She who is this? তৃষা ভ্রুজোড়া সামান্য কুচকে মেয়ের দিকে তাকালো। টুইঙ্কেল তখন খিলখিল করে হেসে উঠে আর্যর দিকে তাকিয়ে অত্যন্ত সরল কণ্ঠে আওড়ালো, পাপা, তুমি চেনো একে? দিস ইজ দ্যাট পচা আন্টি। ও না সেদিন এক বুড়ো দাদুকে সঙ্গে করে নিয়ে আমাদের বাসায় এসেছিল। আন্টি, তোমার সেই দাদু কোথায়? টুইঙ্কেলের এই অনাবিল নিষ্পাপ বাচ্চার মুখের চরম সত্য ভাষণে মাহিরিনের পায়ের তলার বালি যেন এক নিমিষে সরে গেল। মাহিরিনের মুখটা মুহূর্তের মধ্যে লজ্জায় অপমানে নীলচে বর্ণ ধারণ করেছে। তৃষা নিজের হাসির বেগ সামলাতে না পেরে ওড়না দিয়ে মুখ চেপে ধরল। টুইঙ্কেল মাহিরিনের বরের বয়সের বিশাল ব্যবধানটাকে যেভাবে সরল মনে দাদু বলে সম্বোধন করেছে তা মাহিরিনের অহংকারী হৃদয়ে তীরের মতো বিঁধেছে। আর্যর ওষ্ঠাধরের কোণেও তখন এক চিলতে চতুর বক্র হাসির রেখা ফুটে উঠেছে। তবেও নিজেকে সামলে নিয়ে গম্ভীর মুখে টুইঙ্কেলের গালটা আলতো করে টিপে দিয়ে বলল, প্রিন্সেস, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। চলো ডাবটা খেয়ে আমরা অন্য পাশে যাই। আর্য টুইঙ্কেলের হাত ধরে বালুকা বেলা ধরে ধীর কদমে সামনে এগিয়ে গেল। তৃষা ওদের পিছনে যাওয়ার জন্য এক পা বাড়ালো, কিন্তু ঠিক মাহিরিনের সমান্তরালে আসতে ও থমকে দাঁড়ালো। মাহিরিনের সেই অপমানে কুকড়ে যাওয়া থমথমে মুখের দিকে তাকিয়ে তৃষা নিজের অন্যার আঁচলটা কাঁধে টেনে নিল। ওষ্ঠাধরের কোণে অবজ্ঞাপূর্ণ হাসির রেখা ঝুলিয়ে মাহিরিনের কানের কাছাকাছি সামান্য ঝুঁকে এসে অত্যন্ত শান্ত অথচ গা জ্বালা তীক্ষ্ণ কণ্ঠে ফিসফিস করে বলল, বাচ্চার মুখে সত্যি কথাটা শুনতে বড্ড তিতা লাগলো, তাই না মাহিরিন? আসলে বাপ তো আর বাপকেও ছাড়ে না, তাই না? আর আপনার ক্ষেত্রে সেটা তো দাদু হয়ে ঘরে ঢুকেছে। অন্যের সুখের সংসারে নজর দিতে এসে নিজের এই জরাজীর্ণ কপালটা আর সবার সামনে এক্সপোজ করবেন না। নিজের ওই বুড়ো দাদুর গহনা আর টাকা দিয়ে অন্তত একটা ভালো আয়না কিনুন, যেখানে নিজের আসল চেহারাটা দেখতে পাবেন। গুড লাক উইথ ইউ ওল্ড ম্যান। কথাগুলো শেষ করে তৃষা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। মাহিরিনকে নিজের ভেতরের চরম আক্রোশে একাকী পুড়তে দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল আর্য আর টুইঙ্কেলের দিকে। সময় থেমে থাকে না, নদী স্রোতের মতো সে বহমান, কেবল পেছনে ফেলে যায় স্মৃতির পাতায় দোলা দেওয়া কিছু অমলিন মুহূর্ত, যা হৃদয়ের মণিকোঠায় সঞ্চিত থাকে চিরকাল। জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে চলে, আর মানুষ একসময় অভ্যস্ত হয়ে ওঠে সেই পরিবর্তনের সাথে। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কিছুদিন। সময়ের নিয়মে স্মৃতির সে তীব্র আলোড়ন স্থিমিত হয়ে এসেছে। সবাই যার যার চেনা প্রাত্যহিকতায় ফিরে গিয়েছে। আর্য আবারও ফিরে গেছে তার চেনা সমুদ্রে, যোগ দিয়েছে নিবিড় কর্মব্যস্ত জীবনে। অসীম জলরাশির মাঝে সে এখন ব্যস্ত দিন কাটাচ্ছে। অন্যদিকে তৃষার জীবনও এখন কাটে ঘড়ির কাঁটা ধরে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাঙ্ক্ষিত অঙ্গনে নিজের জায়গা করে নেওয়ার এক কঠিন লড়াইয়ে লিপ্ত সে। পড়ার টেবিল আর বইয়ের স্তূপই এখন তার সারাদিনের সঙ্গী। তার উপর আবার ছোট্ট টুইঙ্কেলের বার্ষিক পরীক্ষা একেবারে আসন্ন। মিলিয়ে সংসার আর পড়াশোনার রীতিমুখী ব্যস্ততায় তৃষার দিনগুলো যেন এক মুহূর্ত জিরোবার অবকাশ পাচ্ছে না। যদিও জাহানারা বেগমের উপস্থিতি কিছুটা উপশম দিচ্ছে ওকে, তবুও সময় যত গড়াচ্ছে ব্যস্ততারা ততটাই গ্রাস করছে ওকে। আজ আবার টুইঙ্কেলের বিদ্যাপীঠে মা সমাবেশ। তৃষার উপস্থিতি আবশ্যক হওয়ায় সকাল সকাল সেই প্রস্তুতিতেই মগ্ন ও। টুইঙ্কেলকে প্রস্তুত করে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো ওরা। সকাল থেকে শরীরটা ভালো না, অবশ্য এটা নতুন কিছু নয়। বমি বমি ভাব, মাথা ঘোরানো ইত্যাদি নিত্য অভ্যাসে পরিণত হয়েছে ওর। হয়তো বা আহারের বিলম্বের দরুন এটা ঘটছে ইদানিং, তাই এই খুব বেশি মাথা ব্যথা ঘামানোর প্রয়োজন বোধ করছে না তৃষা। চলন্ত গাড়ি আশেপাশের কোলাহল পিছু ঠেলে সেটি এগিয়ে যাচ্ছে সম্মুখ পানে। জানালার বাইরে সজল মেঘের আনাগোনা। তৃষা নিজের সিটে গায়ে লিয়ে দিয়ে চোখের পাতাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করলো। তৃষার অসুস্থতা হয়তো বুঝলো টুইঙ্কেল, তাই আজ আর কথা বাড়ালো না ও। আলগোছে তৃষার কাঁধ বরাবর মাথা ঠেকিয়ে বসলো। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো তৃষা টুইঙ্কেলের দিকে ফিরে বলল, মাম্মা, তুমি কি সিক ফিল করছো? টুইঙ্কেল মাথা নাড়িয়ে বলল, নো বানি, বাট আই থিঙ্ক হু আর সিক, তাই তোমাকে ডিস্টার্ব করিনি। টুইঙ্কেলের কথায় মৃদু হাসির রেখা ফুটে উঠল তৃষার অধর কোণে। মোমের পুতুলের ন্যায় তুলতুলে মেয়েটা কতটা বুঝদার, এতটুকু বয়সে কত কিছু বোঝেও। তৃষার ঠোঁট ছোয়ালো তুলতুলে ললাটে। তোমার লক্ষ্মী মাম্মাটা। এতক্ষণে প্রিয় বাণীকে একটু স্বাভাবিক হতে দেখে আহ্লাদে গদগদ হয়ে উঠল ছোট্ট টুইঙ্কেল। আলতো হাতে তৃষার গলা জড়িয়ে বলল, বানি, আজ একটু ঘুরতে যাবে প্লিজ?
মেয়ের আবদার ফেলতে পারল না। তৃষা কিছু না ভেবে বলে দিল। ওকে যান বাচ্চা, স্কুল থেকে ফেরার পথে যাব না হয়। টুইঙ্কেল শব্দ করে চুমু খেলেও তৃষার চোয়ালে। তুমি পৃথিবীর বেস্ট বানি, লাভ ইউ বানি। লাভ ইউ টু সুইটহার্ট। বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি চিরে আর্যর ফ্রিগেটটি তার অজেয় দর্পে এগিয়ে চলেছে। দিগন্ত বিস্তৃত নীল জল সীমার গভীর আর্যর বর্তমান ঠিকানা। জাহাজের কমান্ডিং ব্রিজে দাঁড়িয়ে আর্য আকস্মিক জাহাজের রাডার সিস্টেম অদূরে একটা রহস্যময় বস্তুর উপস্থিতি শনাক্ত করলো। জাহাজের অপারেশন অফিসার ক্যাপ্টেন সামাদ নিচু স্বরে রিপোর্ট করলো। স্যার, মাউথ অরেঞ্জ কোঅর্ডিনেট একটি অজ্ঞাত যানের উপস্থিতি দেখা যাচ্ছে। কোনো রেসপন্স আসছে না। আর্যর তীক্ষ্ণ দৃষ্টি তখন মনিটরের উপর। ঠান্ডা মাথায় সে আদেশ দিল। ইমিডিয়েট ইন্টারসেপ্ট ট্র্যাক ক্যালকুলেট করো। আমাদের পেট্রোলিং জোন লঙ্ঘন করার সুযোগ দেওয়া যাবে না। জাহাজকে ফুল রেডিনেস মোডে নিয়ে এসো। সমুদ্রের প্রতিকূল আবহাওয়াকে তুচ্ছ করে আর্যর নেতৃত্বে জাহাজটি বিদ্যুৎ গতিতে লক্ষ্যের দিকে ছুটছে। কমান্ডিং ব্রিজের ভেতরের পরিবেশ এখন ভীষণ থমথমে। কেবল রাডারের যান্ত্রিক বিপ শব্দ আর ওয়্যারলেসের কর্কশ আওয়াজ সেই স্তব্ধতা ভাঙছে। আর্য তার বাইনোকুলারটা চোখে লাগিয়ে কুয়াশাচ্ছন্ন সমুদ্রের বুকে দৃষ্টি নিক্ষেপ করলো। সমুদ্রের ঢেউগুলো জাহাজের গায়ে আছড়ে পড়ে শ্বেতশুভ্র ফেনা তুলছে। সে পাশ ফিরে কঠোর গলায় বলল। সামাদ, আমাদের কারেন্ট পজিশন থেকে অবজেক্টের ডিস্টেন্স কত? আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অফ ফো কি বলছে? সামাদ দ্রুত কিবোর্ডে আঙ্গুল চালিয়ে গম্ভীর মুখে উত্তর দিল। স্যার, ডিস্টেন্স মাত্র 5 নেটিক্যাল মাইলস। আইএফএফ সিগন্যাল নেগেটিভ। ওটা কোনো কমার্শিয়াল ভেসেল বা রেজিস্টার্ড ফিশিং ট্রলার নয়। সম্ভবত কোনো ফরেন ক্রুডার অথবা ইলিগ্যাল কার্গো শিপ আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ঢুকে পড়েছে। আর্যর চোয়াল শক্ত হয়ে উঠল। সমুদ্রের অতন্দ্র প্রহরী হিসেবে সে কোনো অবস্থাতেই দেশের জলসীমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দিতে পারে না। সে হেলমে থাকা কোয়ার্টারের মাস্টারের দিকে তাকিয়ে আদেশ জারি করলো। ফোজ আল্টার করো। স্টিয়ার 090 ডিগ্রি। স্পিড বাড়িয়ে 18 নটস করো। ইয়েস স্যার। কোর্স 090, স্পিড আই নিড নোটস। কোয়ার্টার মাস্টার তৎক্ষণাৎ লিভার ঘোরালেন। জাহাজের প্রোপেলার গতি বাড়ার সাথে সাথে পুরো ফ্রিগেটটি এক তীব্র কম্পনে কেঁপে উঠে সমুদ্রের বুক চিরে আরো দ্রুত বেগে ধাবিত হলো। আর্য এবার কমিউনিকেশন অফিসারের দিকে ফিরল। ভিএইচএফ চ্যানেল 16-এ শেষবারের মতো ওয়ার্নিং দাও। যদি রেসপন্স না করে তবে অ্যাকশন স্টেশন অ্যালার্ম বাজাবো। ইউ মে নিড টু ইন্টারসেপ্ট অ্যান্ড বোট। ছেলেকে কেমন বিয়ে দিলে হামিদা? জানানো শোনানো নেই। তা মা, তোমার নাম কি? অচেনা ভদ্রমহিলা সোফায় আয়েশ করে বসে মেহসানার আপাদমস্তক খুঁটিয়ে দেখছিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টিতে বিচারক সুলভ মানসিকতা স্পষ্ট। তিনি আবারও প্রশ্নবাণ ছুড়লেন। হামিদা, মেয়েটার তো কোনো হদিশই জানলাম না। বংশ পরিচয় কি? তোমাদের তো বড় ঘর, তা এমন হুট করে অচেনা কাউকে বউ করে আনলে? মান সম্মানের তো একটা ব্যাপার আছে। মেহসানা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর আঙ্গুলগুলো শাড়ির আঁচল নিয়ে অকারণে পাক খাচ্ছে। অপমানজনক কথাগুলোর বুকের ভেতরটা দপ করে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু সৌজন্য বজায় রেখেও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। হামিদা বেগম কিছুটা অপ্রস্তুত হয়ে হাসার চেষ্টা করলেন। আরে ভাবি, ওসব কথা বাদ দেন না। আর মেহমানের পরিচয় তো আদ্রিয়ান ভালোই জানে, ও নিজেই পছন্দ করেছে। কিন্তু সে আত্মীয় মহিলা থামার পাত্রী নন। তিনি এবার সরাসরি মেহসানার দিকে তাকিয়ে বললেন। তা মা, তুমিই বলো দেখি। মেহসানা তখন উত্তরের সন্ধানে মরিয়া। কি বলবে কি না বলবে এমন দোলাচলে ভুগছে। এমন সময় সিঁড়ি দিয়ে বলিষ্ঠ পদক্ষেপে নেমে এলো আদ্রিয়ান। পরনে সাদা টি শার্ট আর ক্যাজুয়াল প্যান্ট। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়েও হিমশীতল কণ্ঠে বলল। ওকে কি প্রশ্ন করছিলেন আন্টি? আদ্রিয়ানের উপস্থিতিতে খানিক বিব্রত হলেন বোধহয় মহিলাটি। আদ্রিয়ান এগিয়ে এসে মেহসানার পাশে দাঁড়িয়ে আলতো করে ওর কাঁধে হাত রাখলো। মেহসানা কিঞ্চিত বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলো আদ্রিয়ানের দিকে। তবে আদ্রিয়ান তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে আত্মীয় মহিলাটির দিকে তাকাতেই মহিলা হাকচকি গিয়ে বললেন। আরে আদ্রিয়ান, তুই তো শুনলি না আমি কি বলছিলাম? আমি তো শুধু। আদ্রিয়ান ঠান্ডা হাসি হেসে কথা কেড়ে নিয়ে বলল। আমি সবটাই শুনেছি। তো আন্টি, আমি মেহসানাকে ভালোবেসে বিয়ে করেছি। সো শি ইজ ইম্পর্ট্যান্ট ফর মি, নট হার ফ্যামিলি স্টেটাস। বাট আপনি যেহেতু শুনেছেন তাই বলি, ও এক সম্মানী ফ্যামিলির মেয়ে, প্লাস এখন এক সম্মানী ফ্যামিলির বউ, সঙ্গে একজন ফিউচার লয়ার।
আশা করি বুঝতে পেরেছেন। পুরো ঘরে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। আদ্রিয়ান এবার মেহসানার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, চলো তো, 1 কাপ কফি লাগবে আমার। সে মেহসানার হাতটা শক্ত করে ধরে সবাইকে এক প্রকার উপেক্ষা করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরের ভিতরে পা রাখতে এতক্ষণে সেই শক্ত বাঁধনটা আলতো করে ছেড়ে দিল। আদ্রিয়ান মেহসানার দিকে তাকিয়ে কিছুটা অপরাধবোধ মাখানো স্বরে বলল, সরি, আসলে সবার সামনে ওভাবে হাতটা ধরার জন্য। মেহসানা ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে রইল। আদ্রিয়ানের সৃষ্ট এই আকস্মিক দূরত্ব যেন ওর বুকের ভেতরও কোথাও একটু আঘাত করছে। নিজেকে সামলে নিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। ওর দু চোখে তখন কৃতজ্ঞতার রেশ স্পষ্ট মৃদু স্বরে ও বলল, ধন্যবাদ। আদ্রিয়ান কপালে সামান্য কুঞ্চন ফুটিয়ে একটু অবাক হয়ে তাকালো, প্রশ্ন করলো, ধন্যবাদ কেন? আমাকে ওই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য। আজ আমি না থাকলে। মেহসানার কথা শেষ হওয়ার আগে আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।